আসসালামু আলাইকুম। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা, আজকে 49th স্পেশাল বিসিএস এর বিষয়ভিত্তিক অংশের কথা বলবো অপারেটিং সিস্টেম নিয়ে। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের ক্লাস ওভারভিউতে কি কি আছে এবং কোন কোন টপিকগুলো আমরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং বেশি পড়তে হবে আর কোনগুলা জাস্ট টাচ করতে হবে, যেহেতু আমাদের হাতের সময় একদমই কম। তো আমরা একটা স্ট্রাকচারাল ওয়েতে, একটা অর্গানাইজড ওয়েতে আমরা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। সবাইকে বলতেছি, যদি সময় অনেক বেশি থাকতো তাহলে বিশদ করে অনেক অনেক বেশি লোড নেওয়া যেত। এখন ওই পয়েন্টগুলাই আমাদেরকে পড়া উচিত যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমি সেগুলো টাচ করার চেষ্টা করব, বাকিগুলা জাস্ট আমি বলে দেব। এখানে অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা অপারেটিং সিস্টেমের ওভারভিউ এবং টাইপ এটা পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একমাত্র মানে এখানে দেখতে হবে যে কোন ধরনের সিঙ্গেল অপারেটিং সিস্টেম না মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বা টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম কোনটা, ডিস্ট্রিবিউটেড কোনটা, ইত্যাদি ইত্যাদি, এমবেডেড কোনটা, কোনগুলার কি নাম, এই এবং কোনটা কি কাজ, শুধু এইটুকু জানা থাকলে হবে ইনশাল্লাহ। এখান থেকে একটা মার্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখান থেকে শুধু প্রসেস এবং প্রসেস কি থ্রেড কি দুইটা যদি পার্থক্য করি, এই পার্থক্য পড়লেই কিন্তু ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। আমাদের যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা এখান থেকে পারবো। এটা ইম্পর্টেন্ট খুব বেশি, এখান থেকে প্রশ্ন হবেই। শিডিউলিং অ্যালগরিদম, বিভিন্ন শিডিউলিং অ্যালগরিদম আছে, তোমরা পড়ছো। আগে আসলে আগে পাবেন, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তারপর রাউন্ড রবিন, শর্টেস্ট জব ফার্স্ট, ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এখান থেকে প্রশ্ন হবেই মাস্ট। এরপরে ইন্টারপ্রসেস কমিউনিকেশন, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, সিঙ্গাপুর সেম অবস্থা। আচ্ছা, ডেডলক, এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ডেডলক কি, ডেডলক যে ঘটতেছে, এটার কি কি কারণে ডেডলকটা ঘটতেছে। তারপর মেমোরি ম্যানেজমেন্ট। আচ্ছা, তো মেমোরি ম্যানেজমেন্টের মধ্যে পেজিং এবং সেগমেন্টেশন এইটা ইম্পর্টেন্ট। পেজিংকে কিভাবে ফ্রেমিং করা হয়, লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। লজিক্যাল, ফিজিক্যাল অ্যাড্রেস এবং যে অফসেট অ্যাড্রেস ফ্রেমিং, ফ্রেমগুলা এইটার থেকে। এবং ফাইল ম্যানেজমেন্ট, সিকিউরিটি। ফাইল ম্যানেজমেন্টের মধ্যে কি কি রকম ফাইল ম্যানেজমেন্ট আমরা করি, কোন কোন প্রকারের, কন্টিগুয়াস মেমোরি অ্যালোকেশন বা লিঙ্কড অ্যালোকেশন, এগুলো, এবং কি কি রকমের ফাইল ফরম্যাট আমরা ব্যবহার করি, এটা। সো ফাইল ফরম্যাট থেকে আমার একটা প্রশ্ন হতে পারে, সম্ভাবনা অনেক বেশি। সো আমরা একটা ওভারভিউ নিলাম, সরাসরি আমি পড়ায় চলে যাচ্ছি। এখানে আমরা অপারেটিং সিস্টেম পড়ার আগে আমরা একটু দেখে নিই যে অপারেটিং সিস্টেম কি, কেন ব্যবহার করতেছে। সিম্পল, যে আমার যে এই হার্ডওয়্যার আছে, এই হার্ডওয়্যারকে কার্যোপযোগী করার জন্য আমরা অ্যাকসেপ্ট প্রোগ্রাম এর সমষ্টি আসলে এটা, তাই না, পুরো পুরো প্যাকেজ আর কি, সেটা হলো আমার অপারেটিং সিস্টেম যদি বাংলায় বলি। এবং এই অপারেটিং সিস্টেমকে চালানোর জন্য আমাদের বিভিন্ন অ্যাপস বা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয়, সেটা ব্যবহার করে কি আমাদের ইউজার পার্ট। সো এখানে দেখতে পাচ্ছি যে এই হার্ডওয়্যারকে কার্যকরী করার জন্য আমার অপারেটিং সিস্টেম দরকার, যা ইউজারের মধ্যে কিভাবে করে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ইউজার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে সমন্বয় করে এই কাজটা করে ফেলে। সো এইটা আমরা যদি ডেফিনেশন দেখে নিই, এটা এই কথাই বলছে, সফটওয়্যার দ্যাট ম্যানেজেস কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্সেস অ্যান্ড প্রোভাইড এ ইউজার ইন্টারফেস। আচ্ছা, অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি, কার সাথে কার সাথে, ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে। আমি এটাই বললাম যে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে ইন্টারমিডিয়ারি হিসেবে সেটা কাজ করতেছে। তাই কোর ফাংশনটা কি? কোর ফাংশনটা হলো কোর ফাংশনটা হ্যালো কোর ফাংশনটা হচ্ছে
এই যে প্রসেস, মেমোরি, স্টোরেজ এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসগুলো আছে এগুলাকে ম্যানেজ করা, এবং আমার নিরাপত্তা সিকিউরিটি এনশিওর করা, ফাইল ম্যানেজমেন্ট, তারপরে বিভিন্ন অ্যাপ্লিকেশন এক্সিকিউশন করা ইত্যাদি ইত্যাদি। এগুলাকে আসলে কিভাবে সংগঠিত হবে তার পুরো ব্যাপারটা দেখভাল করা, যদি বলি ব্যাপারটা তাই। সো এখানে বিভিন্ন টাইপের অপারেটিং সিস্টেম আমি দেওয়া আছে। অপারেটিং সিস্টেম অনেক কাজ, আমার ফাইল ম্যানেজমেন্ট করে, প্রসেস ম্যানেজমেন্ট করে, তাই না? আমরা নর্মাল যে ব্যবহারগুলো করি এগুলোতে কিন্তু সচরাচর সবই দেখতে পাই। যেমন আমি এখন ব্যবহার করতেছি উইন্ডোজ 11। আমরা সবাই উইন্ডোজটাই বেশি ব্যবহার করি, যারা আমার অ্যাকুলেটটা ব্যবহার করে, তারা ম্যাকিন্টশ ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আমরা ফোনের ক্ষেত্রে আমরা অ্যান্ড্রয়েড ব্যবহার করি, অথবা যারা আইফোন ব্যবহার করে তার ক্ষেত্রে সেটা আইওএস, কিংবা চায়নার হারমোনি অপারেটিং সিস্টেম, বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে। সো আবার সার্ভার ভিত্তিক হলে অনেক উইন্ডোজ ভিত্তিক সার্ভার হতে পারে, লিনাক্স ভিত্তিক সার্ভার হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আমরা অনেকগুলোর সাথে আমরা সাধারণত পরিচিত। আচ্ছা, এক একটার পারপাস ভিন্ন, এটাই আমরা বলা হয়েছে যে টাইপস অফ অপারেটিং সিস্টেম। বেজ অপারেটিং সিস্টেম হতে পারে, সবগুলো বেজ আকারে থাকবে, যেখানে উইদাউট ইউজারের কোনো ইন্টারাকশন থাকবে না। একটা কাজ দিয়ে ঢুকছে, সেই কাজটা অটোমেটিক হবে। এটা মনে রাখতে হবে একদম শুরুর দিকে, যখন কম্পিউটারের মানে কি বলবো, বিবর্তনটা হচ্ছে, মানে এটার ক্রমবর্ধমান ভাবে এটা এগিয়ে যাচ্ছে, তখনকার ঘটনা বেস অপারেটিং সিস্টেম। এরপরে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম চলে আসলো, যে আমার মাল্টিপল ইউজার সিমালটেনিয়াসলি যখন সাপোর্ট করবে, যেটা মাল্টিপল ইউজারকে, তো সেটা হলো টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। যেমন উদাহরণস্বরূপ ইউনিক্স, লিনাক্স দেখতে পাচ্ছি। রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে আমি দেখতে পাই যে আমার যে টাস্কগুলো আছে, টাস্কগুলো কিভাবে হ্যান্ডেল করবে, টাইমিং রিকোয়ারমেন্টস এর ভিত্তিতে। আচ্ছা, টাইমিং রিকোয়ারমেন্টস, এবং আমরা যদি দেখি আমাদের এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যেমন আমাদের এমবেডেড যে সিস্টেমগুলো আছে, যত এমবেডেড সিস্টেম আছে, রোবোটিক্স, এগুলা কিন্তু এটা একটা বড় উৎকৃষ্ট উদাহরণ। ডিস্ট্রিবিউটেড সিস্টেম, সেখানে আমার মাল্টিপল কম্পিউটার থাকবে, বাট সেটা থাকবে সিঙ্গেল সিস্টেম হিসেবে কাজ করবে। ঠিক আছে, মাল্টিপল কম্পিউটার কে ম্যানেজ করবো আমরা একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে। সেটা যেহেতু ক্লাস্টার ভিত্তিক যে সিস্টেমগুলো আছে, একই ক্লাস্টারের মধ্যে শত শত কম্পিউটার এখানে করা থাকে, বাট একটা সিঙ্গেল সিস্টেম হিসেবে কাজ করে তারা। সেটাই হলো আমার ডিস্ট্রিবিউটেড সিস্টেম। মোবাইল অপারেটিং সিস্টেম তো মাত্রই বললাম, আমরা অলরেডি আমরা জানি যে এই যে টাচ ইন্টারফেস বা মোবাইল ইন্টারফেস, যেটা আমার কাজ করতেছে অ্যান্ড্রয়েড, আইওএস এর কথা। সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম আমি যেটা ব্যবহার করতেছি এখন। এরপরে এখানে একটা উদাহরণ দেওয়া আছে মাত্র, উইন্ডোজ 95 আমরা যেটা ব্যবহার করতেছি, এটা হলো আমার সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম। মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম, আচ্ছা, এটা অলরেডি আমরা বলে ফেলছি। তো একটা এক্সাম্পল, আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি উইন্ডোজ, ম্যাক অপারেটিং সিস্টেম, সার্ভার ভিত্তিকের জন্য লিনাক্স, তাই না? মোবাইল ভিত্তিক অ্যান্ড্রয়েড বা আইওএস। এখানে তোমরা যে জিনিসটা দেখে নিবা যে প্রতিটার এই যে ডেস্কটপ বা ল্যাপটপ অপারেটিং সিস্টেমের মধ্যে কি কি থাকে, একবার এক নজর দেখলে হবে, মোটামুটি সবই আমরা কিন্তু জানি। যে উইন্ডোজ, তো উইন্ডোজের মধ্যে উইন্ডোজ 11, উইন্ডোজ 10, 7, অনেকে এই জেনারেশনের এক্সপি ব্যবহার করে নাই, বাট আমার মনে আছে আমি যখন ফার্স্ট কম্পিউটার ব্যবহার করা শুরু করি, তখন উইন্ডোজ এক্সপি সেটা ইনস্টল করা ছিল অপারেটিং সিস্টেমটা, এবং খুব জনপ্রিয়, খুব ভালো লাগতো, বিশেষ করে যখন এটা অন হতো, যে একটা সাউন্ড সিস্টেম এবং একটা ছবি, এটা এখনো চোখে চোখে ভাসে। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং মাইক্রোসফটের সবচেয়ে বেশি বিক্রিত অপারেটিং সিস্টেমটাই হলো এই উইন্ডোজ এক্সপি। সো এটাও প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, আর শুরুর দিকে যেটা সে তৈরি করছিল সেটা হলো ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম। এরপরে না হয় আস্তে আস্তে ধীরে ধীরে উইন্ডোজ 95, উইন্ডোজ এনটি, এইগুলা ভার্সন চলে আসলো। ঠিক আছে, ম্যাকিন্টশের মধ্যে কি কি আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, লিনাক্সের মধ্যে কি কি ভার্সন আছে। সো এটা এক নজর এইভাবে দেখে নেবা। মোবাইল অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা কি কি ব্যবহার করি, মাত্র আগে বলছি অ্যান্ড্রয়েড, আইওএস, হারমোনি। ঠিক আছে,
ইত্যাদি অনেকগুলো আছে। সার্ভার অপারেটিং সিস্টেমের মধ্যে উইন্ডোজের সার্ভার ব্যবহার করি, আমরা লিনাক্সের সার্ভার ব্যবহার করি, উবুন্টু, তারপরে জুবুন্টু, বিভিন্ন কিছু সার্ভার রয়েছে। রিয়েল টাইম এর মধ্যে কি কি ব্যবহার করি এটা তোমরা এক নজর দেখে নেবা। এই টেবিলটা দেখলে আশা করি আর কোনো যেভাবে প্রশ্ন হোক না কেন আমরা ইনশাল্লাহ এখান থেকে পারবো। এটারই বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এখানে, আসলে কোনটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়। সরাসরি উইন্ডোজের পুরো সবগুলা আমরা কি কাজের জন্য ব্যবহার করি সেটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে ওয়াইডলি ইউজড ফর পার্সোনাল অ্যান্ড এন্টারপ্রাইজ কম্পিউটিং এর জন্য আমরা সাধারণত ব্যবহার করি, তাই না? ম্যাকিনটশের জন্য কি ব্যবহার করি। সো লিনাক্সের জন্য কোনটা, মোবাইল অপারেটিং সিস্টেম, এটা মোটামুটি অলরেডি বলে ফেলছি, এক নজর দেখলে হবে ইনশাল্লাহ। এখান থেকে একটা মার্ক তোমাদের মিস হওয়ার সুযোগ নেই, এখান থেকে যেভাবে হোক না কেন প্রশ্ন পারবে তোমরা। আচ্ছা, এরপরে আমরা আসি প্রসেসের কথা। প্রসেসের কথা বলার আগে আমি একটু দেখিয়ে দিই যে একটা প্রসেস কি, একটা চলমান বা রানিং আর এক্সিকিউটিং যে প্রোগ্রামটা আছে, একটা প্রোগ্রাম রান হলো আমার সেই মেমোরিতে, যখন এটা রান হয় আমার মেন মেমোরি সাবসেটে লোড হলো, পুরো প্রোগ্রাম তো লোড হয় না, তাই না? আচ্ছা, যে এক্সিকিউটিং যে প্রোগ্রামটা আছে সেই এক্সিকিউটিং প্রোগ্রামে কে আমরা আসলে মূলত প্রসেস হিসেবে চিহ্নিত করব। এই কথাটা এখানে বলা আছে, এ প্রসেস ইজ ডিফাইন্ড অ্যাজ এন্টিটি which represents কি রিপ্রেজেন্ট করে the basic unit of work to be implemented in the system। এখানে দেখতে পাচ্ছি একটা মেন মেমোরির কথা ধরা আছে। আচ্ছা, একটা স্পেস এখানে ইন্ডিকেট করছে, এটা আমরা কিছু বুঝতেছি না। আমরা বাস্তবে একটা উদাহরণ চলে যাই, তাহলে তোমরা সব বুঝতে পারবে। আমি এখানে টাস্ক ম্যানেজারে চলে গেলাম, আমার এখানে দেখতে পাচ্ছি কি কি দেখা হয়েছে, আমি একটু দেখে আসি। তোমরা দেখো, এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেসেস, তোমরা দেখতে পাচ্ছ 105টা প্রসেস এই মুহূর্তে রান করতেছে আমার এই অপারেটিং সিস্টেমের ব্যাকগ্রাউন্ডে। চিন্তা করা যায়? সো আমি তো, অনেকে বলতে পারে যে ভাইয়া আমি তো মাত্র 2-3টা অ্যাপস বা অ্যাপ্লিকেশন আমি এখানে রান করে রাখছি। ঠিক আছে, আপনি এখানে দেখানোর জন্য আমাদের এখানে জার্নাল প্লাস প্লাস দিয়ে আমরা দেখাচ্ছেন, বা ওবিএসটা আমরা ইউজ করতেছি, দ্যাটস ইট। ঠিক আছে, পিডিএফটা কাজ করতেছে, এই তো। সো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপস ভিত্তিক কি কি কাজ করতেছে, টাস্ক ম্যানেজার, ওবিএস এবং জার্নাল প্লাস, 3টা অ্যাপসে কাজ করতেছে, বাট ব্যাকগ্রাউন্ড প্রসেসে 105টা। সো আমি এখানে দেখতে পাচ্ছি, তোমরা যদি দেখো ভালো করে, হিউজ পরিমাণ সার্ভিস এখানে এক্সিকিউশন করতে। ওকে, এবং মজার ব্যাপার হলো কোন প্রসেসটা আমার সিপিইউতে কত পার্সেন্ট জায়গা দখল করবে সেটাও কিন্তু এখানে দেখো চলমান এটা দেখাচ্ছে সব। অনেকটা ক্ষেত্রে 0, অনেক ক্ষেত্রে যেগুলো কাজ করতেছে দেখো এই যে সব আছে, এবং এটা ওঠানামা করতেছে, এবং এটা মেমোরিতে টোটাল মেমোরির যে স্পেসটা সেটা কিন্তু দেখাচ্ছে আমার। ঠিক আছে, অ্যাপস এর জন্য কোন অ্যাপস এর জন্য কতটা, কোন প্রসেসের জন্য কতটুকু জায়গা দখল করেছে এটা আমরা দেখতে পাচ্ছি, এবং ডিস্ক এর জন্য কতটুকু ইউজ হয়েছে। দ্যাটস ইট। সো আমি এখান থেকে একটা ধারণা পেয়ে গেলাম যে আমার যে রানিং, এগুলো কিন্তু সব রান হচ্ছে, এটা অপারেটিং সিস্টেমের বলতে পারা যায়। আমরা যখন অপারেটিং সিস্টেমটা লোড করতেছি হার্ডওয়্যার দিয়ে কাজ করানোর জন্য, তাই না, এটা মেইন মেমোরি, তখন মেইন মেমোরিতে একটা বড় পার্ট কি থাকে, অপারেটিং সিস্টেমের জন্য বরাদ্দ থাকে, এবং সবগুলো একটা অপারেটিং সিস্টেম তো অনেক বড় ফাইল, তাই না, সব কি লোড হয় না, এটাকে রান কার্যকরী করার জন্য যে সমস্ত প্রোগ্রামগুলো দরকার হয় সেগুলো এখানে রান হয়। আর রানিং যে প্রোগ্রামগুলো আছে বা এক্সিকিউশনরত সেগুলোকে আমরা প্রসেস হিসেবে ই করবো, বিবেচিত করবো। তাহলে প্রসেস, এখানে তোমরা যে জিনিসটা দেখবা, এই প্রসেসের মধ্যে আমার সাধারণত এখানে একটা দিয়ে রাখছি যে এটা দরকার নেই, জাস্ট এই যে স্ট্যাক হিপ ডেটা টেক্সট, এটা সিম্পল। এখানে প্রসেস একটা লাইফ সাইকেল আমি দাঁড় করাইছি, দেখাইছি। তো প্রসেস লাইফ সাইকেলটা কি হয়, যে স্বাভাবিকভাবে নর্মাল প্রসেস যদি দেখি, আমার প্রসেসটা, একটা প্রসেস যখন শুরু হয়, শুরু হওয়ার পরে মানে স্টেট থেকে রেডি স্টেটে যায়, এবং দেন রানিং, এবং এটা রান শেষ করার পরে টার্মিনেট হয়ে যায়। বাট এটা হলো একটা সরল প্রসেস, এটাই যে হবে এমন কথা নেই। আমার এমন হতে পারে যে
এই রান অবস্থা আমি রানিং স্টেটে থাকার পরেও কোনো প্রসেসকে আবার ওয়েটিং স্টেটে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন কোন প্রসেসটা কাজ করবে বিভিন্ন শিডিউলিং বা ইয়ের কারণে প্রসেস শিডিউলিং আমার এটা কাজ নাও করতে পারে আবার একটু পরে আমরা দেখব ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হইলে একটা ঘটনা ঘটে রাউন্ড রবিনের ক্ষেত্রে একটা ঘটনা তিনটা সাপোজ টাইম স্লট করে দিছি 30 সেকেন্ড 30 সেকেন্ডের পরে তো তার বের করতে হবে তার কাজ শেষ হয় না সো সে আবার ওয়েটিং স্টেটে চলে যাবে ওয়েটিং থেকে আবার রেডি দেন আবার রানিং এভাবে হতে পারে অথবা রানিং স্টেট থেকে সরাসরিও কিন্তু রেডি স্টেটে যেতে পারে এই যে এটা হলো একটা প্রসেসের লাইফ সাইকেল ঠিক আছে কি কি স্টেট থাকতে পারে এখান থেকে শুধু তোমরা স্টেটটা দেখবা আর বাকি কোনো কিছু দরকার নাই এখন আমরা বুঝতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেডি স্টেট রানিং এন্ড ওয়েটিং ঠিক আছে এই এভাবে কিন্তু চক্রাকারে ঘুরতে থাকে আচ্ছা তো যেহেতু শিডিউলিং অ্যালগোরিদম এই বিভিন্ন অ্যালগোরিদমের কারণে এটা হতে হবে ওয়েটিং স্টেট না থাকলে অনেক ক্ষেত্রে ওয়েটিং স্টেট দরকার হয় না আবার অনেক ক্ষেত্রে মাস্ট বি দরকার হয় ঠিক আছে ওয়েটিং স্টেট লাগবে আমার তো আমরা বুঝতে পারতেছি যে আমরা একটু পরেই দেখবো যে আসলে কোন শিডিউলিংটা কিভাবে কাজ করে প্রসেস শিডিউলিং অ্যালগোরিদমের সাহায্যে এটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা একটা প্রসেস কন্ট্রোল ব্লক দেখি এটা একটা প্রসেস কন্ট্রোল ব্লকে এর প্রসেস আইডি থাকবে তার স্টেট থাকবে তার পয়েন্টার এবং প্রোগ্রাম কাউন্টার সিপিইউ যে রেজিস্টারটা ব্যবহার করে আইও ইনফরমেশন ইনপুট আউটপুট ইনফরমেশনটা ইত্যাদি থাকবে একটা ব্লকের মধ্যে এইখানে কার্য বলে জানার দরকার নাই শুধু একটা প্রসেস কন্ট্রোল ব্লকে কি থাকে এইটা এই যদি এমসিকিউ আসে শুধু একটা এমসিকিউ এখান থেকে আসতে পারে যদি আসে এটা যদি তার প্রসেস আইডি থাকবে স্ট্যাক পয়েন্টার প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি ইত্যাদি থাকবে ঠিক আছে প্রোগ্রামের ধারাবাহিকতা রক্ষা হবে কিভাবে এটা প্রোগ্রাম কাউন্টার নির্ধারিত হবে স্ট্যাকের মাধ্যমে যে অপারেশন যেটা আমরা জানি অলরেডি করছি স্টেট আমরা প্রসেসের স্টেটটা কি হবে সেটা দেখব ঠিক আছে দ্যাটস ইট এখন আসি থ্রেডের কথা যদি আসি থ্রেডটা আবার কি প্রসেস না হয় বুঝলাম থ্রেডটা হলো যে প্রোগ্রামটা দেখানো হচ্ছে একটা প্রসেসের মধ্যেই ছোট একটা অংশ লাইট ওয়েট একটা অংশ ঠিক আছে যেটা আমার কি করে যে এই যে কোডটা আছে একটা সে সিঙ্গেল শেয়ারই করতে পারে বা একটা কোডের মধ্যে মাল্টি থ্রেডও হতে পারে অনেকগুলা শেয়ার করতে পারে এখানে রিসোর্স শেয়ার করবে প্রসেস বাট সরি থ্রেড কিন্তু প্রসেসের ক্ষেত্রে সেম জাতীয় রিসোর্সকে সে শেয়ার করবে অ্যাক্সেস করবে ঠিক আছে সে শেয়ার করবে না যদি আমি একটু আমাদের একটা পার্থক্য আমি এখানে দিয়ে রাখছি যে প্রসেস কি একটা হেভি ওয়েট আর এখানে একটা লাইট ওয়েট সো এই প্রসেসটা কিভাবে কাজ করে তার পুরো ব্যাপারটা এখানে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি তোমরা এটা একটু এক নজর দেখে নিবা আচ্ছা এরপরে আমরা যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সেটা হলো শিডিউলিং অ্যালগরিদম তো শিডিউলিং অ্যালগরিদমের মধ্যে প্রথম যে অ্যালগরিদমটা আমাদের সবার কাছে আসে সেটা হলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আচ্ছা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা শুধু কথা আগে আসলে আগে পাবো এই ভিত্তিতে যদি আমি বলি এক কথাই শেষ আগে আসলে আগে পাবেন ওকে এখানে তোমাদেরকে হয়তো বা যেটা দেওয়া থাকতে পারে এই পর্যন্ত দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে না এটা আমরা ফাইন্ড আউট করবো গ্র্যান্ড সেট আমরা বের করবো আমরা বের করি দেখি আমরা এটা করে ফেলি এখানে চারটা প্রসেস দেওয়া আছে প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম দেওয়া আছে এবং কতটুকু সময় ধরে সে এক্সিকিউট করবে তার এক্সিকিউশন টাইমটা দেওয়া আছে ওকে আমরা একটু দেখে নেই এখানে কে তার সার্ভিস এক্সিকিউশন টাইম বেশি অ্যারাইভাল টাইম বেশি বা কম এগুলো আমি কনসিডার করব না আমি দেখব কে আগে আসছে তার মানে একটা আমি ড্র করি ড্র করলে তোমরা বুঝতে পারবা এখানে সাপোজ এটা যদি দেই P0 আগে আসছে ওকে তার মানে P0 অ্যারাইভাল টাইম 0 এখানে আমি দেখব P0
মোট 5 সেকেন্ড সময় নিয়েছে, 5 সেকেন্ড তার এক্সিকিউশন টাইম, তার মানে 5 হয়ে গেল। এরপর আসছে P1, কয় সেকেন্ড? 3 সেকেন্ড, দ্যাট মিন্স 5 আর 3 কত? 8। সো P1 8 পেয়ে গেলাম আমরা। P2 আরো 8 সেকেন্ড সময় নিচ্ছে, 8 8 16, দ্যাট মিন্স এখানে দিলাম 16, তার মানে 16 সেকেন্ডে গিয়ে P2 এর কাজটা শেষ হয়েছে। P3 6, 16 আর 6 22, তার মানে এখানে আমরা বুঝতে পারতেছি P3 এটার মানে কাজ করার জন্য তাকে ওয়েট করতে হয়েছে 16 সেকেন্ড এবং তার কাজটা শেষ হয়েছে 22 সেকেন্ডের মধ্যে, সেকেন্ড হিসাবে চিন্তা করি। আচ্ছা, মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড, এটা আমি মানে তর্কের খাতিরে এটা বাদ দিলাম আমি। ওকে, এখন যদি এটা অলরেডি পেয়ে গেছি আমরা, এখন এখান থেকে আমরা বের করব আমাদের সার্ভিস টাইমটা কতটুকু, ঠিক আছে, মানে সরি ওয়েটিং টাইমটা কতটুকু। ওয়েটিং টাইম এখানেও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, তার মানে আমার এই P0 তারপরে সার্ভিস টাইম, এই যে P1 আমার যেখানে কাজটা শুরু হবে এটা আমার সার্ভিস টাইম P1 5 সেকেন্ড, তারপরে 8 সেকেন্ড হলো আমার P2 এর ক্ষেত্রে, P3 এর ক্ষেত্রে 16। সো আমরা এটা পেয়ে গেলাম। এখন ওয়েটিং টাইমটা কিভাবে বের করব? ওয়েটিং টাইমটা অবশ্যই মাস্ট বি সব ক্ষেত্রে সার্ভিস টাইম থেকে আমার যে অ্যারাইভাল টাইম আছে সেটা আমি বের করব, বিয়োগ করব। তো সার্ভিস টাইম এখানে কত? P0 এর জন্য যদি আমি চিন্তা করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বের করব। আর তোমরা এটাও বের করার দরকার, এক লাইনেও লিখতে পারো। প্রথমে P0 টা লিখবো, পরে P0 টা আমি একবার লিখি যে আমার সার্ভিস টাইমটা আছে এটা 0 আর অ্যারাইভাল টাইম 0। ওকে, শেষ। এরপরে এটা হলো P0 এর ক্ষেত্রে, P1 এর ক্ষেত্রে 5 সেকেন্ড মাইনাস এই 1 সেকেন্ড হলো অ্যারাইভাল, সো এটা অ্যারাইভাল, প্লাস সেম ভাবে আমার 8 থেকে আমার এখানে বাদ যাবে কত? 2, এখানে 8 থেকে 2, তারপর 16 থেকে বাদ যাবে 3, 16 থেকে 3, যা পাইলাম এইটাকে আমরা কয়টা? 1টা 2টা 3টা 4টা প্রসেস, 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আলটিমেটলি আমার এই যে একটা এই ওয়েটিং টাইমটা পেয়ে যাবো, এভারেজ ওয়েটিং টাইম। সো কোন শিডিউলিং অ্যালগরিদম কিভাবে কাজ করে আমরা একটু বুঝলাম। এটা প্রথমটা আমরা বুঝে নিলাম, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সিম্পল, যেভাবে প্রশ্ন আসুক না কেন ইনশাল্লাহ আমরা এখান থেকে পারবো। কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়ে যায়, তোমরা মনে হয় নিশ্চয়ই ধরতে পারছো। সাপোজ সে ফর এক্সাম্পল P0 প্রথম যেটা আসছে সেটা অনেক বড়, সাপোজ এটা 20, তার এক্সিকিউশন টাইমটা হলো 20 সেকেন্ড। আচ্ছা, P1 টা ধরে নাও তর্কের খাতিরে 1 সেকেন্ড এক্সিকিউশন টাইম, তাহলে তুমি একটু চিন্তা করো তো যে 20 সেকেন্ড সময় মিনিমাম অপেক্ষা করতে হবে কার? P1 এর এই শিডিউল অ্যালগরিদমটা যদি ব্যবহার করি, তারপরে নয় এ আসবে, তাহলে যে আসছে আগে সেই তো আগে পাবে। সো 20 আগে আসছে এ পাবে, এরপরে আসছে 1, যদিও এর শেষ হয়ে যাওয়ার কথা ছিল অনেক আগে, তাই না? একদম ছোট একটা কাজ। তাহলে এই প্রবলেমগুলো, এটা তো বড় একটা লিমিটেশন। এই লিমিটেশন ওভারকাম করার জন্য পরবর্তীতে আমাদেরকে দেখা হলো না, যে আগে যে কাজটা আগে ছোট সেই কাজটা আগে করে দিই, তাহলে তো অনেকটা মোটামুটি একটা প্রবলেম সলভ হয়ে গেল। কিরকম? এখানে দেখো, এটার আমরা যদি দেখি এখানে সেম P0 P1 P2 P3, আচ্ছা সেম দেওয়া আছে। এখন আমি এখানে সবচেয়ে দেখবো যে কার এটা কম, এক্সিকিউশন টাইমটা সবচেয়ে কম কোনটার? প্রথম হলো 3, তাহলে মানে এটা হলো ফার্স্ট সবচেয়ে কম, তারপরে 5 3 এর পরে 5, এটা সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। তার মানে P1 আমরা একটু যদি এইভাবে লিখে নিই, P1 সবচেয়ে ছোট, তারপর 5 P0 P3 এবং P2। দেখো সেম করে P0 সেম, এটা আমরা পেয়ে গেলাম। তো তার মানে P1 যদি যাই সেম আগের মতো সবই সেম, P1 ফার্স্ট 3 সেকেন্ড, তাই না? তার মানে 0 থেকে শুরু হবে, এই 3 পর্যন্ত আমরা নিয়ে নিছি। ওকে, 3 গেল। এরপর আছে কত? P0 P0 এ কত আছে? 5। সো 3 আর 5 8, 5 পেয়ে গেলাম আমরা। এখানে 5 পাইছি, এখানে পাইছি 3। এরপরে আমার
সেকেন্ড, থার্ডে আসবে 6, তাহলে 5 6 সরি 8 8 আর 8 P3। আচ্ছা, একটু এখানে একটু ভুল করে ফেলছে, এটা হলো 8 আর 6 হয়ে যাবে 14। আচ্ছা, 14 অ্যান্ড দেন P2, P2 কত 8, আর 14 আর 8 22। আচ্ছা, যা হোক, এটা যারা ই করছে তারা একটা ভুল করছে, এটা তোমরা এটা সংশোধন করে নিও। তাহলে আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত এটা আমরা পেয়ে গেলাম, 3 5 6 8 আমাদের ব্রাঞ্চ চারটা শেষ হয়ে গেছে। আমাদের একই সাথে সার্ভিস টাইমটা আমরা যেহেতু ওইভাবে আছে আমরা বের করে পাচ্ছি 05 14। আচ্ছা, এখন এখান থেকে দেখতে পাচ্ছি যেমন পি ওয়ান, পি বি নট, P3 এবং P2 প্রত্যেকটা পাইলাম। এবং পাওয়ার পরে আমরা যদি এমন চিন্তা করি যে আমাদের ওয়েটিং টাইমটা কত হবে, অ্যাজ লাইক অ্যাজ আগের মতোই ওয়েটিং টাইমটা তোমরা সার্ভিস টাইম থেকে অ্যারাইভাল টাইমটা বাদ দিবা, যা থাকবে এটা ওয়েটিং টাইমটাকে আমরা 5 দিয়ে যদি ভাগ করি, যে কটা সার্ভিস ওই কটাতে ভাগ করলে আমাদের এভারেজ ওয়েটিং টাইমটা বেরিয়ে যাবে। আচ্ছা, তো দেখো এখানে মজার ব্যাপার হলো একটু হলে কিন্তু কমছে, এখানে কত ছিল 5.75 আর এখানে একটু হলে কমছে, যদিও আমাদের আগের ভ্যালুগুলো কিন্তু সেমই ছিল। সো এরপরে কিন্তু এখানে একটা সমস্যা রয়ে গেছে। তো পরে চিন্তা করলো যে না, আমি যদি এখন প্রায়োরিটি নিয়ে কোনো প্রসেসে কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কোনো একটা জবকে আমি এক্সিকিউশনে পাঠাতে চাই, সেক্ষেত্রে কিভাবে হতে পারে। তখন বললো যে হ্যাঁ, আমার গুরুত্বপূর্ণ এরকম হতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমার আগে করতে হতে পারে। সেক্ষেত্রে প্রায়োরিটি বেসড একটা শিডিউলিং অ্যালগরিদম আমরা দেখব। সেক্ষেত্রে প্রায়োরিটি নির্ধারণ করতে হবে, যার প্রায়োরিটি সবচেয়ে বেশি সে আগে কাজ করবে, যার প্রায়োরিটি কম সে কাজ পরে করবে। এটা সেম, যার প্রায়োরিটি বেশি সে আগে কাজ করবে। শেষ, একটা বাংলা বাক্য দিয়ে আমার এটা শেষ হবে কিরকম। এখানে আগে আমার কি থাকতো, অ্যারাইভাল টাইম এক্সিকিউশন টাইম থাকতো, এখন নতুন করে এটা থাকবে না, এটা আমরা বের করে নেব। তার কার প্রায়োরিটি বেশি সেটা আমার এখানে দেওয়া থাকবে। সো এখানে আমি দেখে নেব 1 2 1 3। আচ্ছা, মনের মধ্যে প্রশ্ন আসছে যে ভাইয়া অলরেডি যদি কারো সেম থাকতো, অলরেডি সেম পেয়ে গেছে, আমরা সেমটা দেখবো, তার সবচেয়ে বেশি কার, এখানে বলতেছি সবচেয়ে বেশি হলো 3। আচ্ছা, এরপরে যদি সমান সমান থাকে তাহলে যে আগে আসছে সে আগে পাবে। ওকে, এরপরে আসছে কত 2, 2 এর পরে এখন দুইটা এটা আছে, তার মানে কে যাবে, তার মানে এটা যাবে প্রথমে, এটা যাবে সেকেন্ড, এটা যাবে থার্ড এন্ড এটা যাবে ফোর্থ, কারণ এক এক, তার মানে পি নট আসবে। আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে P3 P1 তারপর পি নট এবং লাস্টে P2। ঠিক আছে, আচ্ছা, তো দেখো অলরেডি যেটা আমি বলছি সেটাই হয়ে গেছে। এবং এটা যদি বের করতে পারি তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই, প্রত্যেকটার আমার এক্সিকিউশন টাইম দেওয়া আছে অ্যাজ ইউজুয়াল যা থাকবে তাই, কোনো সমস্যা এখানে নাই। ঠিক আছে, পার্টি দেওয়া ছিল, তাহলে আমি এখান থেকেই আমি বের করতে পারি। যেমন P3, তো P3 স্বাভাবিকভাবে 0 থেকে শুরু হয়েছে, কয় সেকেন্ড সময়, তার সময় হলো 5 সেকেন্ড, সরি ফার্স্ট, হ্যাঁ আসলে 6 সেকেন্ড। তাহলে এই যে 6 সেকেন্ড আমরা পেয়ে গেলাম। 6 সেকেন্ডের পরে আমার সেকেন্ডটা আসছে কয় 3 সেকেন্ড, এই যে 3 সেকেন্ড, 6 আর 3 9। এরপরে আমার আছে কত 5 5, তার মানে 9 আর 5 14, 14 পরে এই যে আছে 8, 8 আর 14 22। সো আমরা কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। ঠিক আছে, তো এইটা যখন আমরা পেয়ে যাবো, গান সাইড বের করতে পারলে তো তা আমার কাছে আর কোনো সমস্যা নাই, যেখান থেকে আমরা বের করে ফেলবো। আমরা সার্ভিস টাইম পেয়ে গেলাম, সার্ভিস টাইম পাওয়ার পরে আমরা ওয়েটিং টাইমটা আমরা পে করতে পারি ইজি। ঠিক আছে, যেহেতু এই P3 কাজ শুরু করার জন্য কি আসলে কোনো দরকার ছিল না, দরকার ছিল না, সেজন্য 0, কোনো সমস্যা নাই। এই যে P1 এর জন্য কত 6, এই যে P1 এর জন্য 6, পি নট এর জন্য কত, এই যে 9 9 পেয়ে গেছি, P2 এর জন্য এই 14 14 পেয়ে গেছি। সো আমাদের কিন্তু কোনো টেনশন নাই এখানে।
এরপরে দেখলো যে না, এখানেও কিছু প্রবলেম থেকে যায়, তাহলে একটা কাজ করলে কি হয়, যেহেতু আমার এখন বর্তমানে খুব হাই পাওয়ারের যে প্রসেসর গুলা রয়েছে, আমার মিলিয়ন মিলিয়ন আসলে কি ওরা কোটি কোটি ন্যানো সেকেন্ডের মধ্যে কাজ করে দিতে পারে, এক্সিকিউশন করতে পারে, তাই না? আমরা যদি 1 ন্যানো সেকেন্ডে বদলে 100 কোটি ভাগের 1 ভাগ, মানে 1 সেকেন্ডে 100 কোটি কাজ হওয়া সম্ভব। সো ন্যানো সেকেন্ড এর নর্মাল যে কম্পিউটার গুলো কাজ করে বা মিলি সেকেন্ডে যে কাজ করে, আমরা এটাকে এমনি যদি দেখতে পারি, তার মানে প্রতিটা প্রসেসকে আমরা যদি সমান অংশে ভাগ করি, সমান সময় দিব সবাইকে, সবাইকে সমান অংশ দাও, সোজা কথা, সবাইকে সমান টাইম বা সময় অ্যালোকেট করো, শেষ, অ্যালোকেট করো। এইটাকে বলবো আমরা রাউন্ড রবিন। রাউন্ড রবিনের সময় যে অ্যালোকেট করতেছি, ফিক্সড যে একটা টাইম, তো ফিক্সড টাইমটাকে আমরা বলবো কি, কোয়ান্টাম। এইটাই প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে, এটাকে কি বলা হয়, কোয়ান্টাম। মানে টাইম স্লটে ভাগ করতেছি, বিভক্ত করতেছি, এটা হলো কোয়ান্টাম। তাহলে আমরা একটু দেখি যে আসলে রাউন্ড রবিনে কি কি গণনা করতে পারে। এখানে যেমন কোয়ান্টাম ফিক্সড করে দিছে 3। তো দেখো প্রতিটা স্লটে শুরুতে কি হবে, P1 P2 P3 এইভাবে 3 করে যাবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 3 3 3। এখন ধরো আমার সে ফর এক্সাম্পল পি নটটা দেওয়া আছে আমার 5 এক্সিকিউশন টাইমটা হলো 5 সেকেন্ড, কথা সেকেন্ড দিয়ে বলতেছি আমি, কথা 5 সেকেন্ড। তার মধ্যে 3 সেকেন্ড কিন্তু অলরেডি আমার এখানে নেওয়া হয়ে গেছে, আর বাকি রয়েছে কত, 2 সেকেন্ড। তার মানে এটা যদি বাদ দেয় 2 সেকেন্ড, তার মানে পরবর্তী কি 3 সেকেন্ড কি নেওয়ার দরকার আছে? না, দরকার নাই, 2 সেকেন্ড হলে হয়ে যাচ্ছে। সো এটাই কিন্তু দেখো পি নটে এখানে নিছি আমি 2 পেয়েছি। সো পরবর্তীটা কাজ শেষ হয়ে গেল। আবার পি নটের পরে শুরু হয়েছিল কত, P1, কারণ এখানে কোনো প্রায়োরিটি নাই, কোনো কার কে আগে আসবে কে পরে যাবে, এটা কোনো নাই, শর্টেজ জবের কোনো ধারণা নেই, ঠিক আছে। পি নট আমার টোটাল ছিলই আমার 3। সো একবারে কিন্তু শেষ হয়ে গেছে, দেখো এখানে শেষ হয়ে গেছে। এরপরে যদি আমি P2 ধারণা নেই, P2 এখানে 3, এইখানে 3 6 আর এখানে 2 8, সেই আমার 8 ছিল আগে, মনে আছে? সেম ঘটনা। এবং পরবর্তীতে এখানে আমার P3 কথা যদি ধরি, এই যে 3 আর এখানে 3 6। সো P3 তে পাচ্ছি 6, আর P2 তে আমরা নিয়েছি কত, টোটাল P2 8, ঠিক আছে, আমরা পেয়ে গেলাম সবগুলো। আচ্ছা, P1 টা 3, তার মানে এখানে 5 3 8 6, সেই আগের যে ভ্যালুটা ছিল সেটাই আমরা পেয়ে গেছি। কিন্তু এখন এখান থেকে তোমরা ওয়েটিং টাইম যেহেতু আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা, আমার সার্ভিস টাইম থেকে আমরা কি করি, অ্যারাইভাল টাইমটা বাদ দেই। পি নটের ক্ষেত্রে আমরা এই সার্ভিস টাইমটা তো বের পাবোই, এটা 0, ঠিক আছে। 0 থেকে আমার অ্যারাইভাল টাইমটা ছিল ওখানে 0, প্লাস এটা কি একবার শেষ হচ্ছে, দেখতে হবে কয়টা স্লটে ভাগ হয়েছে, 2টা স্লটে, পি নট 2টা স্লটে, এর ফার্স্ট স্লট গেল এটা। এরপরে যদি সেকেন্ড স্লটের কথা ধরি, এই যে পি নট, এখানে দেখো তোমরা, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 12 থেকে 14। সো এই যে 12 থেকে আমার 3 যে টাইমটা আছে সেটা আমি এখানে, এই স্লটটা আমি এখানে বাদ দিয়ে দিলাম, 3 সেকেন্ড আবার তাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। সো এভাবে আমরা যদি হিসাব করি, আমাদের কোনো মানে 4টা প্রসেসগুলো আলাদা হিসাব করব, হিসাব করার পরে অ্যাজ ইউজুয়াল যা থাকবে এটা যোগ করে দিয়ে প্রসেসগুলোর সংখ্যা মোট 4টা, 4 দিয়ে ভাগ করলেই কিন্তু আলটিমেটলি রেজাল্ট আমরা পেয়ে যাচ্ছি, রাউন্ড রবিন। ওকে, এরপরে আমরা, এটা লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না, শুধু জেনে থাকবা যে একাধিক যে প্রসেস আছে, P1 একটা প্রসেস, P2 একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে একটা কমিউনিকেশন যে হয়, এইটাকে আমরা বলবো ইন্টার প্রসেস কমিউনিকেশন। ওকে, এখানে তোমরা দুই প্রকারের রাখছো, শেয়ার্ড এবং মেসেজ কিউ। এখানে আমরা দেখতে পাচ্ছি শেয়ার্ড মেমোরি, এখানে একটা মেমোরিকে এটা প্রসেস, এটা পি প্রসেস 2 মেমোরি শেয়ারের ভিত্তিতে তারা ইউজ করতেছে, মানে তথ্য আদান প্রদান করতেছে, ইন্টার প্রসেস কমিউনিকেশন যেটা আছে। আর একটা আছে মেসেজ কিউ, যেটা P1 P2 দুইটা প্রসেস এখানে দেখানো হয়েছে।
এটা লেস ইম্পর্টেন্ট। তারপরেও আমি তোমাদের এই জায়গাটাতে প্রত্যেকটা তথ্য আমি এখানে দিয়ে রাখছি তোমাদের ক্লাস কন্টেন্টের জন্য এক নজর দেখে নিবা। মোটামুটি সবগুলারই বিস্তারিত বিবরণ এখানে আছে। এক নজর পড়লে আমি যা পড়াইছি এর বাইরে কোনো কিছু নাই ইনশাল্লাহ, এখানে সব কমন পড়বে তোমাদের, ঠিক আছে। এখানে যা দিয়ে রাখছি এবং ওকে, এরপরে আমাদের দেখতে হবে সিমাফোর। এখানে জাস্ট যেহেতু সিলেবাসে ছিল আমি এই জন্য এটা টাচ করে যাচ্ছি যে সিমাফোরটা কি, এটা ইন্টিজার ভেরিয়েবল। সেটা কি জন্য ব্যবহার করা হয়? টু সলভ দ্য ক্রিটিক্যাল সেকশন প্রবলেম। আচ্ছা, কি ব্যবহার করে? বাই ইউজিং কিভাবে? টু অ্যাটমিক অপারেশন, একটা ওয়েট অ্যান্ড সিগন্যাল। মজার ব্যাপার হলো প্রশ্ন আসে এটাই, দুইটা আমার অ্যাটমিক অপারেশন এর মাধ্যমে আমার কি করতে হয়, এটা আমার ক্রিটিক্যাল যে প্রবলেম সেকশনগুলো আছে, সেগুলো সলভ করা হয় এবং মাস্ট বি ইউজ করে একটা ইন্টিজার ভেরিয়েবল। সামনে তোমরা দেখবো বাইনারি সিমাফোরের ক্ষেত্রে যেটা 0 1 আমরা ব্যবহার করি, ঠিক আছে, সেটা আমরা দেখব। ওয়েট অ্যান্ড সিগন্যাল। আচ্ছা, এখন এখানে নর্মাল একটা কোড দেওয়া দিয়েছে, বুঝতে পারতেছ। ওয়েট করবো আমরা একটা ফাংশনালিটি, যদি আমি চিন্তা করি কোন পর্যন্ত ফাইল, যতক্ষণ না পর্যন্ত আমরা একটা ভ্যালু দিয়ে চিন্তা করছি, তাই না? এস এর মান 0 থেকে কম অথবা ছোট, 0 সমান অথবা মানে ছোট, যদি যে পর্যন্ত হবে সেই পর্যন্ত আমার কি হবে, এস এর মানটা কম থাকবে, যেহেতু আমার বলছে একটা ইন্টিজার ভেরিয়েবল। সো আমরা এটা প্রমাণ পাইলাম এখান থেকে। আচ্ছা, তো যাই হোক, আমার উদ্দেশ্য সেটা না। এখানে একটা হলো কাউন্টিং সিমাফোর আছে, একটা বাইনারি সিমাফোর আছে। আমি যেটা অলরেডি বলে ফেলছি বাইনারি, শুধু এইটুকু জানা থাকলে হবে। এবং বাইনারি সিমাফোরটাই বেশি আসে, আর এবং এখানে শুধু আসে ওয়েট অ্যান্ড সিগন্যাল, ঠিক আছে। দুইটাই পোর্শনে যে কাজ করে অ্যাটমিক অপারেশন, সেই অ্যাটমিক অপারেশনটা আমি এখানে দেখিয়ে রাখছি। এর বাইরে এখান থেকে ইনশাল্লাহ কোনো কিছু লাগবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডেডলক। তোমরা এখানেও দেখে রাখছি, এখানে দেখেছি। সিম্পল, ডেডলকটা কি? ডেড মানে মৃত্যু, তাই না? লক হয়ে যাওয়া। আসলে তাই আমরা যখন অপারেটিং সিস্টেম ব্যবহার করি অনেক সময় নট রেসপন্ডিং আমরা দেখতেছি, কোন একটা কাজ করতেছে না, নট রেসপন্ড আসতেছে, পরে কেটে দিয়ে একবারে ইন টাচ থেকে যদি আমাদেরই করতে হয়, যেমন এটাকে বাদ দিতে হয়, অথবা অনেক সময় ওয়েট করতে হয়, তারপরে একটা স্টেবল অবস্থায় চলে আসে। যদি দেখো যে এখানে সাপোজ বিভিন্ন কোনো কিছু আসতে পারে, এমডি সফটওয়্যার, অ্যানিডেস্ক, সাপোজ এই অ্যানিডেস্কের যেটা আছে, আমি এটাকে এই টাস্কটাকে কি করব, বাদ দিয়ে দিলাম, এই পাস দিলাম, এই প্রসেসটাকে আমি এই টাস্কটাকে ভিডিওটাকে শেষ করে দিলাম। আচ্ছা, এবং ওকে, তার মানে আমি যদি একটু দেখি যে এই যে আমাদের এমন একটা অবস্থা অপারেটিং সিস্টেমে তৈরি হতো, তখন অপারেটিং সিস্টেম বুঝতে পারে না, তখন তার কি করা উচিত, কোন স্টেটে কাজ করা উচিত সে বুঝতে পারে না। তার মানে একটা অচল অবস্থার সৃষ্টি হয়, সিম্পল একটা অচল অবস্থার সৃষ্টি হয়, যেটাকে আমরা বাংলায় বলি হ্যাং হয়ে গেছে, ঠিক আছে। ব্যাপারটা হ্যাং না, এটাকে বলা হয়, এই অচল অবস্থাকে বলা হয় ডেডলক। তো ডেডলক কি কি কারণে ঘটে আর এটা প্রতিকারী বা কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, এটার সবচেয়ে বড় সমস্যাটা হয় যে আমার বিভিন্ন যে এই প্রসেসগুলো আছে, প্রসেসগুলো বিভিন্ন রিসোর্সগুলোকে অ্যালোকেট করে। আচ্ছা, কিন্তু তাহলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই যদি সিঙ্গেল হয়। সাপোজ একটা প্রসেস আছে P1, একটা রিসোর্স আছে R1, এটাকে কি করবে, অ্যালোকেট করবে। অ্যালোকেট করলে কিন্তু এখানে অন্য কেউ অ্যালোকেট করতেছে না, এটা শুধু এই রিসোর্সটা প্রসেস P1 এর জন্য কাজ করতেছে, বরাদ্দকৃত অকুপাইড। তো এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। বাট সমস্যা তখনই হবে P2 নামে আরেকটা প্রসেস আছে এবং সেটাও এটাকে অ্যালোকেট করতে চাচ্ছে, ঠিক আছে। তখন এবং এটার মধ্যে যদি টাইমিং, সিনক্রোনাইজেশন, আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, এগুলো যদি ঠিকমতো কাজ না করে তখনই আসলে যে অবস্থা সৃষ্টি হয় সেটা ডেডলক অবস্থা সৃষ্টি হয়ে যায়। এখানে তোমাদের উদাহরণস্বরূপ এই দেখতে পাচ্ছ যে রিসোর্স ওয়ানটা, এই R1টা
এই P1টাকে অ্যাসাইন করা আছে। আচ্ছা, এবং প্রসেস 1টা এই রিসোর্স 2 জন্য ওয়েট করতেছে, আবার এটার জন্য একই সাথে অ্যাসাইন করা আছে, বাট এটার জন্য ওয়েট করতেছে, যেখানে এই R2টা অলরেডি আরেকজন ব্যবহার করতেছে। শেষ, যদি একটু চিন্তা করো। তার মানে যতক্ষণ না পর্যন্ত এইটা অ্যাসাইন শেষ না হয়, ফ্রি না হয়, এটা ব্যবহার করতে পারবে না, বা এই যে ওয়েটিং স্টেটে থাকা, আবার সে কি করছে, R1 তো অলরেডি P1 দ্বারা অ্যাসাইনকৃত, তো কিন্তু আবার এটা ওয়েট করতেছে P2 R1 এর জন্য। এই যে এই ব্যাপারটা, তার মানে এইসব ক্ষেত্রে আসলে মূলত আমার কি ঘটে, ডেডলক অবস্থার সৃষ্টি হয় এখানে। তার মানে আমরা যদি এটাকে আরেকটা দেখি, আসলে 4 ধরনের এইটা প্রশ্ন এখান থেকে আসে আমার কি কারণে এটা ঘটে, যে নেসেসারি কন্ডিশনস টু ডেডলক ঘটার, এটা মিউচুয়াল এক্সক্লুশন, পারস্পরিক বর্জন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, আর একটা সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েটটা আমি একটু দেখি, যেমন এই যে এটা যদি দেখো P1 এটা অ্যালোকেট করা আছে, ফর এক্সাম্পল এটা, আবার P1 এটা দ্বারা অ্যাসাইনকৃত R1, দেখো এখানে দেখলে বুঝতে পারবা যে আমার পুরো চক্রটাকে যদি আমি এটা দেখি, তাহলে কিন্তু আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, যেখানে P1 ইজ হোল্ডিং R1। আচ্ছা, P1 এটা দ্বারা হোল্ড করা আছে, আচ্ছা, R1 দ্বারা, কিন্তু কার জন্য ওয়েটিং করতেছে, P1 আবার R2 এর জন্য ওয়েট করতেছে, এটা ওয়েট করতেছে, এটা দ্বারা কিন্তু হোল্ড করা আছে, বাট এটা ওয়েট করতেছে কার জন্য, ওই জন্য। আচ্ছা, P2 এটা দ্বারা হোল্ড করা আছে, বাট ওয়েট করতেছে R3 এর জন্য। তাহলে এই যে একটা হোল্ড করতে আছে, একটু আগে উপরে বুঝাইছি যে জিনিসটা, এটাই হলো সার্কুলার ওয়েট। আমি একটা সহজ উদাহরণ দিই, তোমাদের ভুল হবে না কারো। ধরে নাও এটা একটা প্রিন্টার আছে, আমরা একটা ল্যান করে রাখছি, এখানে 10টা কম্পিউটার আছে, আরো 10টা কম্পিউটার থেকে যেন আমরা একবার প্রিন্ট দিতে পারি। একটা প্রিন্টার, সবার আলাদা আলাদা প্রিন্টারের দরকার নেই, এটা কমন প্রিন্টার রেখেছি। এখন যেগুলা নন শেয়ারেবল রিসোর্সেস যেগুলা আছে, সেগুলাতে প্রবলেমগুলা বেশি হয়, ঠিক আছে। এখন এটা তো একটা কাজ একসাথে করতে পারে, একাধিক কাজ একসাথে করতে পারবে না। তার মানে P1 এই কম্পিউটারটা যখন আমার প্রিন্ট দিচ্ছে, একটা প্রিন্ট কমান্ড দিচ্ছে, প্রিন্ট হচ্ছে, একই সাথে সেম টাইমে আরো 5-8টা থেকে আমার কমান্ডটা আসতে পারে, তখন যে অবস্থার সৃষ্টি হবে সেটাই হলো আমার কি, ডেডলক অবস্থা। তার মানে এই যে 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন তোমাদের এখানে আসতে পারে একটা নাম, যে কি কি কারণে এটা ঘটে, মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন, এন্ড সার্কুলার ওয়েট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো পেজিং। পেজিং মানে আমার আসলে মেমোরি ম্যানেজমেন্ট, আমার যে মেন মেমোরিটা আছে, মেমোরি ম্যানেজমেন্ট। এই অনেক সময় তোমার দেখো যে মেমোরি যদি প্রায় শতভাগ কাজ করে, কারণ মেন মেমোরিতে তো লোড হয়ে যাবে, আমার কাজ করার হারটাও তো কমে যাবে, তাই না। খুব স্বাভাবিকভাবে অনেকগুলা আমরা অ্যাপস একবার দিই, আমার র্যাম আছে কথা সে ফর এক্সাম্পল 8 জিবি বা 16 জিবি, আমি বড় বড় গেম লোড করতেছি 2-3টা, তারপরে বা অন্য ভারী সফটওয়্যার যখন আমি রান করতে চেষ্টা করি, সেটা রান হচ্ছে না, নিচ্ছে না। আচ্ছা, তো তার মানে মেমোরি দেখাচ্ছে যে মেমোরি যে এটা আছে সেটা আমার ফিল আপ হয়ে গেছে। তো প্রাইমারি মেমোরি হিসেবে আমরা মেন মেমোরিটা যেটা র্যাম হিসেবে যদি চিন্তা করি, এটা ব্যবহার করি। তো এইটার যে পুরো প্রক্রিয়াটা, এটা দুইটা ইয়ার আমরা ম্যানেজমেন্ট দেখবো, একটা হলো পেজিং আর একটা হলো সেগমেন্টেশন। তাহলে কোনটা কি কেন ব্যবহার করা হয় এটা আমরা একটু দেখে নিই। আসলে পেজিং আর কিছুই না, এই প্রসেস অফ মুভিং করার একটা প্রসেস, যে একটা প্রোগ্রামের মুভিং করার প্রসেস, যেখানে এটাকে বলবো আমরা পেজেস। আচ্ছা, যেখানে সেকেন্ডারি স্টোরেজ থেকে মেন মেমোরিতে আমার কি করবে, যাবে। তাহলে আমরা বুঝতে পারতেছি সেকেন্ডারি মেমোরি হিসেবে আমরা উদাহরণস্বরূপ আমরা ধরে নিই হার্ড ডিস্ক। আচ্ছা, আর মেন মেমোরিটাকে আমরা র্যাম হিসেবে আমরা কল্পনা করতে পারি, তাহলে আমাদের জন্য আরো একটু সহজ হয়ে যায়। তাহলে এই পেজিং এর মূল ধারণাটা কি, যে একটা
প্রোগ্রামকে ছোট ছোট খণ্ডে যে আমরা বিভক্ত করবো, প্রত্যেকটাকে ছোট ছোট খণ্ডের যে ব্লক আছে, ব্লকগুলোকে বিভক্ত করব, প্রত্যেকটা ব্লককে আমরা বলবো পেজ। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা মেইন মেমোরি, আর এটা সেকেন্ডারি কথা চিন্তা করতে পারো। তো সেকেন্ডারি টু মেইন মেমোরিটাকে দেখলাম। তো এই যে প্রত্যেকটা যে স্লট আছে, এই প্রসেসটাকে যখন লোড হবে, এটাকে আমরা বলবো পেজ, এবং পেজগুলোকে সে ম্যাপিং করবে তার মেইন মেমোরিকে। আবার ভাগ করা হয় বিভিন্ন ফ্রেমে, সেগমেন্ট করা হয়, ভাগ করা হয়, ঠিক আছে। তো এখানে আমরা আমাদের মেইন মেমোরির যে পোর্শনটা এখানে দেখলাম, এটা আসলে এবং যে প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটাকে ছোট ছোট খণ্ডে যে ব্লকে ভাগ করতেছি, প্রত্যেকটা ব্লককে বলতেছি আমরা প্রসেস। আচ্ছা, এখানে আমরা যদি একটু দেখে নেই, এটা যথেষ্ট দরকার, আর এখানে আমার মনে হয় অন্য কিছু না দরকার নেই। এইটা বুঝলেই আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস। আমি তোমাদের অলরেডি এখানে দেখিয়ে দিয়েছি, তারপরেও আমি আবার একটু ব্রিফ করতেছি যাতে তোমাদের সুবিধা হয়। ওকে, এখানে দেখো প্রথম সিপিইউ একটা লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করলো, ঠিক আছে। আচ্ছা, এখানে 30 বিটের অ্যাড্রেস নেওয়া হয়েছে, এটা পুরোটা আমি বর্ণনা করতেছি। এখানে দুটো অংশ, একটা হলো পেজ নাম্বার এবং একটা হলো অফসেট অ্যাড্রেস। আচ্ছা, অফসেট নাম্বার দুইটা। এখন এই পেজ নাম্বার যেটা আছে, সাপোজ এই পেজ নাম্বারটাই আমার একটা পেজ টেবিলে, এই টেবিলের পেজ নাম্বারকে কি করবে, সে ম্যাপিং করবে এবং এখানে যতগুলো পেজ থাকবে সেই অনুযায়ী সে ম্যাপিং করবে। এবং অবশ্যই আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে আমার ফ্রেম নাম্বার যেটা থাকবে, ফ্রেম নাম্বারটাকে আমরা কি করব, বাইনারিতে আমি যদি চিন্তা করি তাহলে আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে এই যে পুরো প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা যদি এই স্টেপে দেখি, যে প্রথমে আমার মেমোরিটাকে ডিভাইডেশন করবে, তার মানে লজিক্যাল অ্যাড্রেসটাকে আমার কি করবে, এই যে লজিক্যাল এখান থেকে পেজে যাবে, এবং ফিজিক্যালটাকে আমরা ফ্রেমের কথা ভাবতে পারি। দেখো, লজিক্যাল থেকে যে পেজ এবং এটা থেকে ফ্রেম। ওকে, তার মানে ফিজিক্যাল অ্যাড্রেসে আমি ফিজিক্যাল মেমোরিতে আমরা পাচ্ছি যে এই বিভিন্ন ফ্রেম। ওকে, এই দুইটা আমরা ভাগ করে ফেললাম। দেন প্রথমে পেজগুলোকে অ্যালোকেট করতে হবে। দেখো এখানে পেজ, এই যে পেজটাকে আমি অ্যালোকেট করছি কোথায়, পেজ টেবিলে, এই যে পেজ টেবিলে। তার মানে ম্যাপ লজিক্যাল পেজেস টু ফিজিক্যাল ফ্রেম। তার মানে এটা থেকে এখানে আমরা ফিজিক্যাল যে ফ্রেমটা আছে সেটাকে আমরা কি করে ফেললাম, ফিজিক্যাল অ্যাড্রেসে আমরা ম্যাপিং করে ফেললাম। আচ্ছা, তো এরপরে বলছে কনভার্ট লজিক্যাল টু ফিজিক্যাল অ্যাড্রেস। তার মানে লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেসে আমার মাস্ট বি কনভার্সন করতে হবে। এবং পরে আমাকে দেখতে হবে কি, যে এখানে দেখতে হবে যে সবগুলা পেজ লোড হয়েছে কিনা। তার মানে এটাকে এই জন্য এটা নামকরণ করেছে হ্যান্ডেল পেজ ফল্ট, যে লোড মিসিং পেজেস ফ্রম ডিস্ক থেকে যে মিস পেজগুলো আছে সেগুলো লোড হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, এরপর আমি আমার কাঙ্ক্ষিত প্রোগ্রামটা রান করতে পারি। দেখো এখানে লজিক্যাল অ্যাড্রেসে পেজ এবং অফসেট আছে, আর ফিজিক্যাল অ্যাড্রেসে আমার আছে কি ফ্রেম নাম্বার প্লাস অফসেট। এটা দেখো ফিজিক্যাল মেমোরিতে করতেছে আর পেজ টেবিল। সো আমাদের এখানে কিন্তু আর কোনো সমস্যা থাকার কথা নয়। এখানে একটা জিনিস এখান থেকে এমসিকিউ আসে, এটা আমি এখনই দেখে নেই, যে এই যে লজিক্যাল অ্যাড্রেসটা, লজিক্যাল অ্যাড্রেসের যে স্পেসটা আছে সাধারণত এটা কত হয়, এটা হয় এই যে কত ওয়ার্ডের হবে সেটা আমি দেখাইছি। আচ্ছা, এত মেগাওয়াট সেটা, এবং লজিক্যাল অ্যাড্রেসটা কত হবে এবং কত বিটের হবে সেটা আমি এখানে দেখানো আছে, ফিজিক্যাল অ্যাড্রেসের স্পেস, ঠিক আছে। তারপর আরেকটা জিনিস এখানে দেখাতে যাচ্ছিলাম, তার ওয়ার্ড সাইজটা, হ্যাঁ এটা খুঁজতেছিলাম, ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো ফিজিক্যাল অ্যাড্রেসটা এখানে দেখো যে আমার
তিন ধরনেরই ব্যবহার করতেছি। এটা হলো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস ইজ কনসেপচুয়ালি ডিভাইডেড ইনটু নাম্বার, ঠিক আছে, অফ ফিক্সড সাইজের ব্লক, যেগুলাকে আমরা বলতেছি ফ্রেম। আর লজিক্যাল অ্যাড্রেসের যেগুলো আছে সেগুলোকে স্প্লিট করলে সেগুলোকে আমরা বলতেছি পেজ। সিম্পল। সো একটা লজিক্যাল অ্যাড্রেস সেগুলোকে পেজে কনভার্ট হচ্ছে ব্লকগুলোকে, আর ফিজিক্যাল অ্যাড্রেসগুলোকে এইগুলোকে বলতেছি ব্লকগুলোকে ফিক্সড সাইজের ডিভাইডেশন করার পরে ফ্রেম। আচ্ছা, এবং পেজ সাইজটাই পরে ফ্রেম সাইজটা ইকুয়ালাইজেশন হয়ে যায়, যেহেতু আমার কনভার্ট হয়ে যায় ফিজিক্যাল লজিক্যাল অ্যাড্রেস টু ফিজিক্যাল অ্যাড্রেস। আচ্ছা, এখন ফিজিক্যাল অ্যাড্রেসে আমরা ওখানে দেখছি যে উপরে দেখছো তোমরা একটা 13 বিট একটা 12 বিট, এই যে এখানে 13 বিট একটা 12 বিট। আসলে এটা দ্বারা কি বোঝায় এটা আমার একটু দেখানোর দরকার, যে 12 বিটে আমার তার মানে কি, যে ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হবে 4K ওয়ার্ডস। এখানে দেখো, এবং 13K তুমি যদি এটা টু টু দি পাওয়ার 12 তাহলে আমার হিসাবটা বেড়ে যায়, আর টু দি পাওয়ার 13, তাহলে সংখ্যাটা তোমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা। এখানে যে ফ্রেম কতগুলো হবে এবং পেজ কতগুলো হবে এইটা প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে যে আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস আছে, সাপোজ ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস আছে 4K, যদি আমার টোটালটা বের করতে হয় তাহলে 1024 দিয়ে আমার বের করে নেবা, এবং 1K বাই 1K প্রতিটা ফ্রেমের সাইজ, ঠিক আছে, ফ্রেম সাইজ 1K হলে 1 কিলো। সো আমি এখান থেকে আলটিমেটলি পাচ্ছি 4, আর এখানে পাচ্ছি সরি, আচ্ছা, ও ফ্রেম সাইজটাকে 1 কিলোওয়াট অ্যাজাম্পশন করে ধরে নিয়েছে। তো আলটিমেটলি যদি ক্যালকুলেশন করি এখানে নাম্বার অফ ফ্রেম এবং নাম্বার অফ পেজ শুধু এইটা আসতে পারে, এখান থেকে আর বেশি কিছু আসবে না, ঠিক আছে। আচ্ছা, তো এটা এখান থেকে এটা আমি জাস্ট এমনি দিয়ে রাখছি যে হার্ডওয়্যার যখন ইমপ্লিমেন্টেশন হয় বা হার্ডওয়্যার ম্যাপিং এর ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটে সেটা ওই একই জিনিস। এখানে আমি আর পেজ টেবিলের কথা দেওয়া আছে, এখানে ফ্রেমিং যে এবং অফসেটটা দেওয়া আছে কিভাবে ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ম্যাপিং করে, ওই একই জিনিস, এখানে আর কোনো কিছু লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এবং এখান থেকে পরবর্তীতে আসবে সেগমেন্টেশন। মেমোরি ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেগমেন্টেশন। আচ্ছা, পেজিং এবং সেগমেন্টেশন একদম সিম্পল। যে লজিক্যাল অ্যাড্রেসটা আছে এই লজিক্যাল অ্যাড্রেসটাকে সাপোজ কয়েকটা সেগমেন্টে ভাগ করব। ধরে নেই সেগমেন্ট 1, সেগমেন্ট 0, সেগমেন্ট 1 2 3 4, সাপোজ 2 3, সেগমেন্ট 4। আচ্ছা, এখানে 5টা সেগমেন্ট আমরা ভাগ করলাম। একটা সেগমেন্টেশন টেবিলের কথা ধরি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সেগমেন্টেশন নাম্বার, এটা নাম্বার দ্বারা যদি করি 0 1 2 3 4। আচ্ছা, বেস অ্যাড্রেস, এবং এখানে যেহেতু আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের কথা যদি আমি চিন্তা করি, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, এখানে আমরা দুটো জিনিস দেখবো যে তার বেস অ্যাড্রেসটা কতটুকু, এবং এই বেস অ্যাড্রেসটা দিয়ে মানে কোন সেগমেন্টে, প্রথমে তো আমরা সেগমেন্ট চিনলাম, ওই সেগমেন্টের বেস অ্যাড্রেস কতটুকু কত এবং তার ইউনিটটা কত, সেই অনুযায়ী আমার ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে জায়গাটা অ্যালোকেট হবে। আমরা একটু দেখি একটা, যেমন প্রথমে সেগমেন্ট 0, তো 0তে যেখানে আছে সেটা আমি চলে যাই, আমি চলে গেলাম আমার এই পোর্শনে। তার মানে এখানে দেওয়া আছে বেস অ্যাড্রেস 500, তার ইউনিট হলো 600। তার মানে আমি যদি এটা চিন্তা করি, এখানে সবগুলো দেখা যাচ্ছে ব্যাপারটা এরকম না। তার মানে আমি এখান থেকে পাই কত, এই যে 500, এবং তার ইউনিট কোন পর্যন্ত 600 পর্যন্ত আছে। সো এখানে যদি 600 করি তাহলে আলটিমেটলি 1100 পর্যন্ত দাঁড়াবে, ঠিক আছে। আচ্ছা, 1100 ইউনিট। 1100 ইউনিটের পরে সেকেন্ড যদি পরবর্তী সেগমেন্টে যাই, এখানে বেস অ্যাড্রেস কত, সেগমেন্ট 1 2500, ঠিক আছে। তারপর এখানে দেখবো 500-র পরে কত আসছে সেটার দিকে আমরা খেয়াল রাখবো। 500-র পরে আছে কত, 1500। তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়, দাগ কাটতে সুবিধা হবে। 1500, তার মানে এই স্পেসটা আমরা একটু দেখাইলাম না, এটা বাদ দিলাম। 1100 পর 1500 দিয়ে গেলাম, 1500, এখানে 400 ইউনিট আছে, তো 400 এবং 1500, তো এখানে 400 সেগমেন্ট 2 তে। এভাবে এরপরে যাব
আমি যেহেতু সেগমেন্ট 1 2 3 আগে আসতে ব্যাপারটা এরকম না, আমার যে এটা মাস্ট বি বেস অ্যাড্রেসটা আমি লিখে ফেলবো এবং লিখবো, সরাসরি লিখবো না, 100 200 করে দিলে তো অনেক বড় হয়ে যায়, তাই না? আমরা যে স্লট আছে ফুল স্লটটা আকারে লিখবো, তাহলে আমাদের মানে বাকিগুলা অব্যবহৃত অবস্থায় থাকবে, তাহলে কিন্তু আমাদের সুবিধা হয়। সেগমেন্ট 2, সেগমেন্ট 2 তে আছে কত? সেগমেন্ট 2 তে দেখবো 1500, সরি, হ্যাঁ। তারপরে সেগমেন্ট 3 তে আসি 4600, 4600 এর আগে আছে কত? 2500। তার মানে এখানে সেগমেন্ট 1, এই যে সেগমেন্ট 1 2500 থেকে অলরেডি কত? 800। তার মানে এই 800 গেলে 3300। ঠিক এইভাবে আমার সেগমেন্ট হবে, ঠিক আছে? সেগমেন্টেশন হবে। এটাই আমার এখানে বলা আছে, ট্রান্সলেট টু ডিমেনশনাল লজিক্যাল অ্যাড্রেস টু ডিমেনশনাল ফিজিক্যাল অ্যাড্রেসে যে সেগমেন্টটা হয় সেটা আমরা এখানে দেখিয়েছি। আচ্ছা, এর পরবর্তীতে এই জন্য শুধু এখান থেকে তোমরা অনেক কিছু জানার দরকার নেই, শুধু সেগমেন্ট এবং পেজিং থেকে যা পড়াইছি এর মধ্যে থেকেই ইনশাল্লাহ আমাদের প্রশ্ন হবে। ফাইল সিস্টেম, আমরা নর্মাল যে ফাইলগুলো করি এবং ফাইলের যে ফরম্যাট, কি কি ফাইল ফরম্যাট আছে আমরা এটা ব্যবহার করি, তাই না? কোনো কিছু ইয়ের জন্য ফ্যাট ফাইল অ্যালোকেশন টেবিল, যেটা এনটিএফএস ফরম্যাটে আমরা ফরম্যাটিং দেই, তাই না? বিভিন্ন আমাদের ফাইলগুলোকে ফরম্যাট করি, নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, তারপরে ইএক্সটি এক্সটেন্ডেড ফাইল সিস্টেম, সো ইউনিক্স ফাইল সিস্টেম ইত্যাদি ইত্যাদি, কিন্তু সবই আমরা এখানে কয়েকটা ফাইল সিস্টেমের সাথে পরিচিত। অলরেডি বেশিরভাগ ব্যবহার করি ফ্যাট এনটিএফএস, এটা সবচেয়ে বেশি ব্যবহৃত, ব্যবহৃত। কোনো পেন ড্রাইভ যখন তোমরা ফরম্যাট করো সেখান থেকে কিন্তু এটা তোমরা পেয়ে যাও। আচ্ছা, এখন আমি যদি একটা যে কোনো কিছুর দেখি, একটা ফাইলের আসলে কি কি অ্যাট্রিবিউট থাকে একটু চিন্তা করো তো। ফাইলের নাম থাকে, তার ফাইলটা কি টাইপের থাকে, ফাইলের সাইজ কত, তারপরে ডেটা ক্রিয়েশনটা, এই ফাইলের অথরকে লাস্ট কবে মডিফাই করা হয়েছে, তোমরা একটু মডিফাই করলে ডেটটা কিন্তু চলে আসে এবং টাইমটা সহ চলে আসে, ঠিক আছে? তার প্রোটেকশনটা কি, এটা রিড অনলি মোডে কিনা বা অন্য কি মোডে অ্যাক্সেস করা আছে, বা অ্যাক্সেসিবল যে মোডটা আছে সেটা আমরা আমাদের দেখতে পাই। এবং কি কি টাইপের ফাইল নিয়ে কাজ করি, ডক ফাইল বেশি কাজ করি, ডক বা ডক্স, তাই না? ওয়ার্ড ফাইলের জন্য ডকুমেন্টেশন করার জন্য, ইএক্সজি ফাইল এক্সিকিউটেবল ফাইলের জন্য, জেপিজি আমরা নরমাল ছবি ব্যবহার করি, জেপিজি পিএনজি ইত্যাদি, এক্সএলএস আমরা ব্যবহারের জন্য, এক্সেল পাওয়ার জন্য, সি প্রোগ্রামিং এর জন্য আমরা সি ডট জাভা আমরা দেখছি, ডট ক্লাস ইত্যাদি রয়েছে। এবং বিভিন্ন অপারেশন গুলো আছে, যে ফাইল ক্রিয়েট, ওপেন, রিড, রাইট, অ্যাপেট, বিভিন্ন মোড গুলো আছে ফাইলের, ঠিক আছে? কি কি অপারেশন হয়। আচ্ছা, তো আমি এখানে কিছু একটা চার্ট দিয়ে রেখেছি, যে চার্টে তোমরা পাবে যে কি কি টাইপের ফাইল, এটা একটা ইম্পর্টেন্ট। যেমন এক্সিকিউটেবল ফাইল কি হতে পারে, ইএক্সি ডট, ইএক্সি ডট এক্সটেনশনের পরে যদি ইএক্সি থাকে তাহলে আমরা বুঝে নেবো এটা হলো এক্সিকিউটেবল ফাইল। ডট কম, ডট বিন প্রচুর ব্যবহার করেছি আমরা, তাই না? এটা কেন? এটার ফাংশনটা হলো রিড টু রান মেশিন ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মানে আমার বাইনারি যে প্রোগ্রাম আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজের 01 প্রোগ্রামটা আছে, সেটাকে আমরা এখানে রান করবে, দ্যাটস ইট। সো এই টেবিলটা তোমরা দেখে নেবে ইনশাল্লাহ। এখানে ম্যাক্সিমাম তোমাদের কাছে পরিচিত, সবই পরিচিত, প্রায় ম্যাক্সিমাম কি আবার সবই পরিচিত, তোমরা এক নজর দেখলেই এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমাদের আসলে এই ফাইলের মধ্যে কি কি থাকে। একটু আগে বললাম নেম, টাইপ, অ্যাড্রেস, কারেন্ট লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে? একটা ডিভাইস ডিরেক্টরিতে আমার বিভিন্ন এই ইনফরমেশন গুলো থাকে। এবং একটা ফাইল আমরা কি করতে পারি, ফাইলগুলোকে সার্চ করি, নতুন ফাইল তৈরি করে ডিলিট করি, তাই না? ফাইল ডিরেক্টরিতে লিস্টিং করি, আমরা দেখছি বিভিন্ন রকম লিস্টিং করি আমরা। তারপরে নেমের আকারে সাজাই, বিভিন্ন রিঅ্যারেঞ্জ করি, ফাইলগুলোকে রিনেম করি এবং ট্রাভার্স করি ফাইল সিস্টেমে। আচ্ছা, তো এটার জন্য আমরা একটা দুটো দেখবো। সিঙ্গেল লেভেল ডিরেক্টরিতে ডিরেক্টরি যেটা আছে এটাকে আমরা এইভাবে বলি ফোল্ডার বলতে পারি। ফোল্ডারের যে ধারণা ডিরেক্টরি একই। সো আমরা যখন লিনাক্স কেউ কাজ করছো, লিনাক্সে কিন্তু ফোল্ডার নামে কিছু না, ডিরেক্টরি বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা উইন্ডোজে আমরা এটাকে ফোল্ডার নামে অভিহিত করি। তো এখানে এই ডিরেক্টরি, এখানে একটা ফাইল। এখন সিম্পল, এটা সিঙ্গেল লেভেল ডিরেক্টরি কেন বলা হয়েছে, যে ইউজার ক্যান নট হ্যাভ দ্য সেম নেম ফর টু ফাইলস। আর এখানে আমরা সিঙ্গেল লেভেল ডিরেক্টরিতে সকল ইউজারের জন্য আমি সমান সেম লেভেলটা মেনটেন করতেছি, এই জন্য এটাকে বলা হয়েছে সিঙ্গেল লেভেল ডিরেক্টরি। বাট যখন আলাদা আলাদা ইউজার থাকবে, যেমন এই যে ইউজার 1 2 এবং 3, প্রত্যেকের জন্য আলাদা আলাদা
আমার ফাইল ডিরেক্টরি এখানে ক্রিয়েট হবে, সেটাই হয়ে যাবে আমার 2 লেভেল ডিরেক্টরি। কিন্তু ওখানে কি এরকম ছিল না, এক ছিল, বাট এখানে কিন্তু প্রতি ইউজার ভিত্তিক আলাদা আলাদা। সো এটা হলো আমার 2 লেভেল ডিরেক্টরিতে। এবং এটারই পরবর্তীটা হলো আমার ট্রি স্ট্রাকচার বা হায়ারার্কিক্যাল যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা যখন মেনটেন করা হয় ডিরেক্টরিটা, এটা হলো আমার ট্রি ভিত্তিক। এখানে শুধু নাম জানা থাকলে হবে, আর ছবি দেখে তোমরা বুঝতে পারবা। এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমার, এটা হলো লিঙ্কড অ্যালোকেশন, কন্টিগুয়াস অ্যালোকেশন এবং ইন্ডেক্সড অ্যালোকেশন। 3 প্রকারের ফাইল অ্যালোকেশন মেথড রয়েছে। কোনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে নিই। আচ্ছা, কন্টিনিউয়াস অ্যালোকেশন যেটা, এটা ধরো ফাইলের একটা, এখানে কি কি থাকে, ফাইলের একটা স্টার্ট ব্লক থাকে, ব্লক আকারে। সাপোজ এটা আমার ফিজিক্যাল মেমোরির কথা যদি চিন্তা করো, ফিজিক্যাল মেমোরির কথা যদি চিন্তা করো, সিম্পল। এখন এইটা ব্লক আকারে এখানে বিভক্ত ফাইলগুলো সাপোজ এখানে রাখা আছে। এখানে ব্লক 2 ব্লক, 2 নাম্বার থেকে শুরু হবে স্টার্ট ব্লক এবং তার লেন্থ হলো 3। তার মানে এটা নামকরণ করেছে যেহেতু কন্টিনিউয়াস, সো পর ব্লক আকারে থাকবে, 3টা ব্লক থাকবে। তার মানে 2 থেকে শুরু হবে, এই যে 2, তার মানে 2 3 4, মোট 3টা কিন্তু এখানে পেয়ে গেছি। সেম ভাবে তুমি ফাইল বির কথা ধরো, বিতে কয়টা আছে, মোট 5টা, 9 থেকে শুরু হবে, ঠিক ওই 9 থেকে 9 10 11 12 13। ওকে, সেম ভাবে আমি বাকি ফাইলগুলো আমরা কি করব, তার স্টার্টিং ব্লক থাকবে এবং কত সাইজের থাকবে সেটা হলো আমাদের কাছে মুখ্য। তার মানে কন্টিনিউয়াস। এখানে কিন্তু প্রবলেম আছে, এটা মেমোরির অপচয়ের একটা বেশি, কন্টিনিউয়াস অ্যালোকেশন। এর পরবর্তীতে আমাদের আসলে এটা সমস্যা দূর করার জন্য যে সকল ইটার জন্য আমি লিঙ্ক আকারে যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। এখানে একটা ফাইল আছে, এই ফাইলের স্টার্টিং ব্লকটা আছে এবং এন্ডিংটা কোথায় আছে। আচ্ছা, এটা কন্টিনিউয়াস হবে না। সাপোজ স্টার্টিংটা আছে এখানে 9 থেকে শুরু, তো 9 লাস্টে গিয়ে 25 এটা শেষ হবে, কিন্তু সেটা কিন্তু লিঙ্ক আকারে একটার সাথে আরেকটা লিঙ্ক হয়ে যাবে, কিন্তু কন্টিনিউয়াস এর দরকার নেই। এটা হলো লিঙ্কড অ্যালোকেশন। আচ্ছা, তো যা হোক, এখানে শুধু এই অ্যালোকেশনের নামটা জানা থাকলে হবে এবং কোনটা কি কাজ এটুকু জানা থাকলে যথেষ্ট, আর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ এখান থেকে। আচ্ছা, তো ফাইল ম্যানেজমেন্টের পরে আমাদের এখানে অটোমেটিক চলে আসে আমাদের সিকিউরিটির ব্যাপারটা। তো সিকিউরিটির অলরেডি চলে আসে, সিকিউরিটি যেমন চলে আসে তখন আমাদের কাছে ভাইরাস, বিভিন্ন অ্যাটাক, সাইবার অ্যাটাকের কথা চলে আসে। ব্যাপারটা তাই, বিভিন্ন ফাইল অ্যাটাকের ফাইলগুলো আমাদের দেখা যাচ্ছে ইয়ে কারণে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তাই না? তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। সো আমরা বলতেছি এখানে ট্রোজান হর্স বা বিভিন্ন ম্যালওয়্যার, বিভিন্ন স্পাইওয়্যার, এগুলা মানে অ্যাটাক করতেছে, ফিশিং অ্যাটাক হচ্ছে, বিভিন্ন কিছু অ্যাটাক হচ্ছে। সো অনলাইনে দেখা যায় ফাইলগুলো আছে ভাইল ডিউটি, যার কথা চিন্তা করি না, বা আমাদের যদি নর্মাল সিস্টেমে এরকম কোনো ম্যালওয়্যার প্রবেশ করে, তারপরে নেটওয়ার্ক সিকিউরিটির কারণে এটা সমস্যা হয়ে যায়। তো মূলত একটা ফাইলকে বা মানে অপারেটিং সিস্টেমের যে সিকিউরিটিটা, এটাকে মাস্ট বি এনশিওর করতে হবে। সিকিউরিটি যদি না হয় সিস্টেমটাকে আমরা কি ব্যবহার করব? কখনোই না। এই জন্য এখানে বলা আছে কি কি থ্রেট আছে, থ্রেটগুলা আমরা এখানে তুলে ধরেছি, যে প্রোগ্রামিং থ্রেট, যে সিস্টেমের যে থ্রেটগুলো আছে, ম্যালওয়্যার ভিত্তিক যে আছে সেটা, এবং আমার সিকিউরিটির উদ্দেশ্যটা কি, আসলে তার ইন্টিগ্রিটিটা রক্ষা করা, তাই না? তার সিক্রেসিটা, আমরা প্রাইভেসিটা বজায় রাখবো, তবে না হয় আমার একটা সুন্দর সিস্টেম দাঁড় করানো সম্ভব। আচ্ছা, তো কি কি অ্যাটাক হতে পারে, অ্যাটাকের মেথডটা, এই যে অথরাইজেশন, মাস্ট বি আনঅথরাইজড যে অ্যাক্সেস গুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে, তাই না? তাহলে তো আমার এই ফাইল বা অপারেটিং সিস্টেমটা আমার সিকিউর থাকবে। ব্রাউজিং, ট্যাবডোর্স, বিভিন্ন কোনো কিছু আছে সেগুলা এক নজর পড়ে যাব। এটা তো ইনশাল্লাহ অন্য সিস্টেমের সাথে যেহেতু এটা একদম জড়িত, আর ইনশাল্লাহ এখান থেকে আর কোনো কিছু লাগবে না আমাদের আর। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল আমাদের পুরো আমরা এখন কিছু এমসিকিউ দেখব। এমসিকিউ এই অর্থে দেখব, যেহেতু বরাবরের মতো আমি তোমাদের পুরো এই অপারেটিং সিস্টেমে বা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক যে সাপ্লিমেন্টারি এক্সাম এমসিকিউ গুলো আমি প্রোভাইড করি, এটা খুব ভালো করে দেখবা। কারো
থিওরি পড়ার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, আমি মনে করি এক্সপ্লেনেশন, এমসিকিউ এক্সপ্লেনেশন পড়ার সময়ই এটা কভার হয়ে যাবে, এটা নিশ্চিত থাকো। আমরা কিছু এমসিকিউ দেখি, প্রত্যেকটা টপিক থেকে টপিক ওয়াইজ পড়বো, তাহলে আরো সুবিধা হবে। যেমন সাপোজ শুরু থেকে আসি আমরা, তাহলে আর সুবিধা হবে। আমরা অপারেটিং সিস্টেমের রিভিউ করি, দেখি তো প্রাইমারি রুলটা কার, একটা অপারেটিং সিস্টেমের ওএস এর প্রাইমারি রুলটা কি? ডিজাইন হার্ডওয়্যার, হার্ডওয়্যার কি ডিজাইন করব? না, কখনোই না। টু ম্যানেজ কম্পিউটার রিসোর্সেস, ইট মে বি, কারণ কম্পিউটার যত রকম রিসোর্স আছে, হার্ডওয়্যার রিসোর্স হতে পারে, সফটওয়্যার রিসোর্স হতে পারে, ঠিক আছে, যে আইও রিসোর্সগুলো সবগুলা কিন্তু আমার এখানে ম্যানেজ করবে। এই কম্পিউটার রিসোর্স যদি বলা আছে, সকল ধরনের রিসোর্স চলে আসছে। আচ্ছা, তারপর দেখি রাইট অ্যাপ্লিকেশন কোড, না ফোনে না, অ্যাপ্লিকেশন কোড টু স্টোর ডাটা। তার মানে আমরা বুঝতে পারতেছি, আমরা যদি এটা না পড়ি, তিনটা পড়লে কিন্তু আমার কাঙ্ক্ষিত কোনটা আছে এটা অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি। এরপরে যদি আমরা দেখি আমাদের এক্সপ্লেনেশনে কি বলা আছে, যে অপারেটিং সিস্টেম ম্যানেজেস যে হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিসোর্সগুলোকে ম্যানেজ করবে, যে অ্যাক্টিং অ্যাজ অ্যান ইন্টারমিডিয়ারি। আমি তোমাদের বলছিলাম যে এখানে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম ইউজার কিভাবে কাজ করে নেয়, তাই না, এবং একটা অ্যাপ্লিকেশন। ওকে, এই যে আমি অলরেডি যে লিখতেছি, আমি এখন তোমাদের পড়াচ্ছি, এটা কিন্তু তাই করতেছি, আমার এই হার্ডওয়্যারকে দিয়ে এই কাজটা আমরা করে নিচ্ছি। সিঙ্গেল ইউজার, ইউনিক্স কি সিঙ্গেল? না, ইউনিক্স তো মাল্টি ইউজার, তাই না। তারপরে লিনাক্সও না, ইউনিক্সও না, লিনাক্সও না, এই দুটোই বাদ। উইন্ডোজ সার্ভার তো নাই। সো পেয়ে গেলাম আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। আমরা প্রথমে উদাহরণ কিন্তু দেখেছি, ঠিক আছে। রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তোমরা এইভাবে পড়বা, তাহলে আর কোনো প্রবলেম তোমাদের থাকবে না, আমি আশা করি। এটাকে এইভাবে পড়বা, যেমন শুরুতে আমি, হ্যাঁ, এই যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, যে হ্যান্ডেল টাস্ক উইথ স্ট্রিক্ট টাইমিং রিকোয়ারমেন্টস। স্ট্রিক্ট টাইমিং রিকোয়ারমেন্টস দেওয়া আছে, সো আমার কিন্তু পেয়ে যাচ্ছে আমার কাঙ্ক্ষিত। যখন আমি এটা পড়বা, তখন এই সাপোজ এটা আমার, এটাও চাললাম না আমি। ওকে, এটি দেখি, এটা কি মাল্টিপল ইউজারের কথা বলছে? ব্যাপারটা এরকম না। রান বেস প্রোগ্রাম, বেস প্রোগ্রাম বেস অপারেটিং সিস্টেমের কোথায় আসেই না, এটা তো বেস অপারেটিং সিস্টেমের কথা বলছে, এটা মাল্টিপল, এটা আলাদা বলছে। আচ্ছা, এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের কথা বলেছে। ম্যানেজ লার্জ ডেটাবেস, না। সো আলটিমেটলি কিন্তু আমরা পেয়ে গেলাম। এই যেখানে চলে আসছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। তো মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম কি করবে, আমার মাল্টি ইউজার গুলাকে, এই যে অ্যালাউ অনলি ওয়ান ইউজার, এখানে বলে আছে মাল্টি ইউজার, সো এটা তো এমনি কন্ট্রাডিক্ট। প্রসেস এখানে সাপোজ সাপোর্টস মাল্টিপল ইউজার সিমালটেনিয়াসলি, হ্যাঁ, এটাই হবে। তারপর আমি বাকি দুটো দেখে নেই। অ্যাবাউট মাল্টিটাস্কিং, মাল্টি ইউজার মাল্টিটাস্কিং, এটা তো হবেই না। প্রসেস টাস্ক ইন রিয়েল টাইম, শুধু মাল্টি ইউজারের কথা যখন বলবে, তার মানে এটাকে ফোকাস করতে হবে যে ইউজার ভিত্তিক, এবং সেটা একসাথে কাজ করতেছে কিনা, বা একটা পর একটা কাজ করতেছে কিনা, না, সিমালটেনিয়াসলি কাজ করবে তারা। এরপর বেস, বেস তো আমরা বললামই যে আমার ইউজার ইন্টারাকশনে কোনো উইথাউট ইউজার ইন্টারাকশন, তাই না, শুরুতে আমি বলেছি যা কিছু যেগুলো আছে এটা করবে। ওকে, এরপর কার্নেল কি? কার্নেল হলো আমার অপারেটিং সিস্টেমের একটা কোর কম্পোনেন্ট। ইউজার ইন্টারফেস টুল, না, ইউজার ইন্টারফেস টুল না। তো কার্নেল হ্যান্ডেল সিপিইউ, মেমোরি এবং আইও যে অপারেশনগুলো আছে, এবং যে অপারেটিং সিস্টেমের যে কোডটা আছে এটা ফর্ম করে, এবং এটা কোর কম্পোনেন্ট, যেটা সিস্টেম রিসোর্সগুলোকে ম্যানেজ করে ফেলে। ওকে, তো তোমরা এখানে বিভিন্ন ধরনের যেহেতু ছিল অপারেটিং সিস্টেম রিভিউ, এখানে ইনশাল্লাহ আমি প্রায় কত, হ্যাঁ, 20টার মতো এমসিকিউ দেওয়া আছে। আশা করি এটা পড়লে আর শোটা পড়লে যে কোনো ভাবে প্রশ্ন উত্তর কেন আমরা ইনশাল্লাহ পারবো। এখানে প্রসেস এবং থ্রেড থেকে বলা আছে। প্রসেসটা কি? এই হার্ডওয়্যার কম্পোনেন্ট কখনোই না, এই প্রোগ্রাম ইন এক্সিকিউশন, এই যে বলছে চলমান, একটা প্রোগ্রাম যখন চলমান থাকে, রানিং থাকে, সেটাকে আমরা কি বলবো, প্রসেস নামে আখ্যায়িত করবো। এবং প্রসেসটা আমরা অলরেডি টাস্ক ম্যানেজার থেকে আমরা দেখিয়েছি। ফাইল স্টোরেজ সিস্টেম নাই, ইউজার ইন্টারফেস নাই, এটা বাদ। তো থ্রেডটা কি? ওই যে একটা থ্রেডটা আমরা অবশ্যই লাইট ওয়েট, আর প্রসেসটা কি হেভি ওয়েট ইউনিট, তাই না, উইদিন দ্য প্রসেস। এবং সেটা মাস্ট বি প্রসেসের ভিতরে কিন্তু থাকতে হবে। মজার ব্যাপার হলো প্রসেসের ভিতরেই কিন্তু উইদিন এ প্রসেস, একটা প্রসেসের ভিতরেই কিন্তু আমার এই
ছোট ছোট যে ইউনিটগুলো আছে সেটা হলো আমার থ্রেড। একটা প্রসেসের মধ্যে মাল্টি থ্রেডও হতে পারে, একের অধিক থ্রেডও থাকতে পারে, সিঙ্গেল থ্রেডও থাকতে পারে। আচ্ছা, এটা আমরা রেডি স্টেট পড়ছি, রেডি, তারপরে রানিং, ওয়েটিং ইত্যাদি আমরা কিন্তু অলরেডি পড়ছি কোনটা কোন স্টেটে কাজ করে। সো এখান থেকে ইনশাল্লাহ কারো কোনো সমস্যা হবে না। প্রসেস এবং থ্রেড যেভাবে পড়ো না কেন ইনশাল্লাহ এখান থেকে আমরা পেয়ে যাব। আমরা প্রসেস এবং থ্রেড, আমি তোমাদেরকে বলছি প্রসেস কন্ট্রোল ব্লক একটা কথা বলছিলাম, তোমরা বিভিন্ন জায়গায় দেখবা যে প্রসেস কন্ট্রোল ব্লক নিয়ে আলোচনা করা হয়েছে। এই যে পিসিবি, এই যে হোয়াট ইজ স্টোরড ইন প্রসেস কন্ট্রোল ব্লক। সো একটা প্রসেস কন্ট্রোল ব্লকে কি স্টোর করা হয়, তাই না? এখানে প্রসেস স্টেট থাকে, এই যে ডাটা তো না, এই যে আইডি, রেজিস্টার ইত্যাদি থাকে। তোমরা একটা চিত্র দেখবা, চিত্রে কিন্তু আমি অলরেডি বর্ণনা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, খুব মেবি এটাই, যে প্রসেস আইডি, স্টেট পয়েন্টার, রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি, আইও ইনফরমেশন গুলো ইত্যাদি। তো যা হোক, এরপর আমরা আমাদের বিভিন্ন অ্যালগরিদম আছে, শিডিউলিং অ্যালগরিদম মনে আছে, একটু আগে পড়ছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, শর্টেস্ট জব নেক্সট, তারপরে রাউন্ড রবিন পড়ছিলাম, প্রায়োরিটি শিডিউলিং পড়ছিলাম। এর মধ্যে থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ, যে গোলটা কি শিডিউলিং, সিপিইউ শিডিউলিং এর গোলটা, আমার গোলটা হলো যে সিপিইউর যে টাইমটা আছে যে প্রসেসের জন্য সেটাকে অ্যালোকেট করা, সিম্পল। তারপরে বলছি এরাবেলের ভিত্তিতে, এরাবেল অর্ডার, এরাবেল এর ভিত্তিতে কোন এটা হয়, যে আগে আসবে, এরাবেল যে আগে আসছে সে আগে পাবে। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তারপরে এটার সবচেয়ে বড় অসুবিধাটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি? এটা কি হাই থ্রুপুট? না, কখনো। থ্রুপুটটা হলো একটা নির্দিষ্ট সময়ে সম্পাদিত কাজের মোট পরিমাণটাকে বলবো আমরা থ্রুপুট, ঠিক আছে? থ্রুপুট যার যত বেশি সেটা তত বেশি ভালো। ব্যাপারটা এরকম না, কনভয় এফেক্ট এরকম না, কমপ্লেক্স। আচ্ছা, তারপরে এই সরি আমি একটু ভুল বলে ফেলছি। ফ্রিকোয়েন্ট প্রিএমশন, কখনো ফ্রিকোয়েন্ট প্রিএমশন হবে না, কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন তো হবে না, এটা একদম সিম্পল, কারণ প্রথমে আসতেছে তাকে প্রথমেই দিচ্ছি। সো যে এটাকে আমি যদি এক্সপ্লেন করি তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে লং প্রসেসেস ক্যান ডিলে। কারণটা হলো এটাকে বলা কনভয় এফেক্ট। কি কনভয় এফেক্ট হতে পারে আমি তোমাদের একটা ব্যাখ্যা করি। ধরো পি নট আমার 20 সেকেন্ড আছে, পি ওয়ান আছে 1 সেকেন্ড, ধরো দুইটা প্রসেস নিয়ে কাজ করবে, তার মানে 0 পি ওয়ান এইটা 20, পি নট এরপরে পি ওয়ান 21। একটু লক্ষ্য করো তো, এই পি ওয়ান 1 সেকেন্ডের, বাট 1 সেকেন্ড হলে কি হবে, সেকেন্ডেই বলতেছি আমি, এখানে তাকে 20 সেকেন্ড অপেক্ষা করতে হচ্ছে এই পি ওয়ান এর ইয়ের জন্য। তো পি নট এর জন্য অপেক্ষা করতে হচ্ছে, পি নট কাজ শেষ হবে তারপর পি ওয়ান শুরু হতে পারবে। তার মানে এটা কিন্তু অনেক বড় প্রবলেম। যদি কোনো কারণে বড় একটা জব আগে চলে আসে তারপরে ছোট জব থাকে, সেখানে একটা প্রবলেম হয়ে যায়। এই জন্য বলা হয়েছে এটাকে কনভয় এফেক্ট বলা হয়। এবং লং প্রসেসের যেটা আছে এটাকে অনেক দেরি করতে পারে শর্টার ওয়ানের জন্য, তাই না, ছোট ইয়ের জন্য। তারপরে সেম the algorithm selects the process with the shortest CPU time burst, সবচেয়ে ছোট যেটা, তার মানে আমরা কি বলবো, শর্টেস্ট জব নেক্সট বা শর্টেস্ট জব ফার্স্ট, যেভাবে বলো না কেন, ঠিক আছে? এটা তো হবেই না যে আগে এটা রাউন্ড রবিন হবে না, টাইম স্লটের ভিত্তিতে মাল্টি লেভেল কি, ওটা হবে না। সো রাউন্ড রবিং এর যে ফিচারটা কি আমার, যে আমার ফিক্সড টাইম স্লাইসটা আমরা করে দেব, তাই না? ফিক্সড টাইম স্লাইস আমি বলছি, এটাকে বলবো আমরা কোয়ান্টাম নামে অভিহিত করব। আচ্ছা, সো এই দেখো অলরেডি চলে আসছে বলতে বলতে যে কোয়ান্টাম ইন রবিন টাইম, তার মানে ফিক্সড টাইম স্লটটা যে প্রত্যেকটা প্রসেসের জন্য সেটা এটা। তো আমি আশা করি ইনশাল্লাহ আমি যা দেখাইছি ফুল যা দেখাইছি বিভিন্ন ইয়ের ক্ষেত্রে, এর বাইরে ইনশাল্লাহ এটা পড়লে পুরো অপারেটিং সিস্টেমের সব কভার হয়ে যাবে আল্লাহ যদি চায়। তো সবার জন্য শুভকামনা, ক্লাসটা ভালো করে করবে, কোনো সমস্যা হলে ইনশাল্লাহ জানাবে। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফিজ। এবং আবার পরিশেষে বলতেছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ফোকাস করো, কারণ সময়টা খুব কম। ধন্যবাদ।